গুড ইভিনিং সবাইকে। আমি নাজমুল হক। আজকে আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আমরা যে ক্লাসটা আমরা করছি বা যা কোর্সটা, সেই কোর্সের আজকে আমাদের যে আমি ডিটেলসে একদিন বুঝিয়েছি যে আর্টিকেলস, পার্ট, শিডিউল এগুলো কি জিনিস। তো আমরা এখনো আমাদের যে 25টা পার্ট আছে, আমাদের যে আর্টিকেলস আছে, শিডিউল আছে, এগুলো আমরা পরপর স্টেজ বাই স্টেজ পড়বো। যে আমাদের পার্ট ওয়ানে কি আছে, পার্ট টু তে কি আছে, ডিটেলস আমাদের আর্টিকেলস গুলো কি বলছে। তার আগে কি আমাদের মোটামুটি পুরো কনস্টিটিউশনের সামারাইজ করলে, মানে আমরা যদি তাকে ছোট্ট করে বুঝতে যাই, তো আমাদের কনস্টিটিউশনটা কি টাইপস এর, কিভাবে আসলো, এগুলো আমরা বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি। আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা আলোচনা করেছি, কিভাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমরা তৈরি করলাম সেটা এসেছি। তো আজকে মূলত আমরা যেটা দেখবো, যে আমরা যে আর্টিকেলস এর ভিতরে ঢুকবো বা পার্টে আমরা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। আমরা সেখানে ডিটেলস প্রত্যেকটা আর্টিকেলস আমাদের কি কি বলছে, কি কি রেস্ট্রিকশনস আছে, কি কি কে এম্পাওয়ার করছে, কি কি প্রিভিলেজ দিচ্ছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা এগুলো পরপর দেখবো। তো আজকে আমাদের যে মেকিং অফ কনস্টিটিউশনস আছে, সেই পার্টের আমাদের লাস্ট ক্লাস। এটা আমার মোটামুটি আমরা অলমোস্ট যেগুলো আমাদের বোঝা উচিত, মানে কনস্টিটিউশনটাকে পড়তে গেলে যেগুলোকে আগে আমাদের যেসব টার্ম গুলো আছে আমরা ইউজ করি, সেই টার্ম গুলোকে আমরা বুঝতে হবে। সেই ক্লাসের আমরা মোটামুটি আজকে লাস্ট একটু পার্ট আছে, যেটা আমরা আজকে দেখে নেব। তারপর থেকে আমরা যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ডিটেল ঢুকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা আর্টিকেল ওয়াইজ আমরা একটু একটু করে দেখে নেব। তো আজকে যে পার্ট আমাদের কি, প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন, আমাদের কি, আমাদের প্রিএম্বলটা কি আছে, আমাদের কি ওয়ার্ড আমরা প্রিএম্বলে কি কি পেয়েছি, এগুলো আমরা মোটামুটি একটু ওভারভিউ বা একটু আলোচনা করে নেব। যেগুলো কি কি জিনিস বোঝাচ্ছে, আমরা একদম বেসিক জিনিস যতটুকু বোঝা উচিত সাধারণভাবে আমরা সেগুলো বোঝার চেষ্টা করব। তো আমরা জানি যে আমাদের যে 9th ডিসেম্বর কি হয়েছিল। 9th ডিসেম্বর 1946 সালে আমরা কি দেখলাম, যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা কিভাবে আসলো না আসলো আমরা খুব ডিটেলে আমরা আলোচনা করেছি। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের কি হয়েছিল, যখন প্রথম তারা সবাই বসলো, তারপরে আমরা দেখলাম কিছুদিন পর আমাদের 9th ডিসেম্বর 11th ডিসেম্বরে কি হলো, আমাদের পার্মানেন্ট একজন চেয়ারম্যানকে পেলাম, প্রেসিডেন্ট পেলাম। তারপরে আমরা কি হলাম দেখলাম, আমরা এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে 13 ডিসেম্বর আমরা যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, এবার আমরা কি করছি, আমরা একটা কনস্টিটিউশনকে আমরা বানাবো আমাদের আমাদের মতো করে, আমাদের ইন্ডিয়ানসদের মতো করে, আমাদের জন্য, যেটা আমাদের জন্য আমাদের মানে সোসাইটিকে এম্পাওয়ার করবে, আমাদের দেশকে আগে নিয়ে যাবে, সেই রকম ভাবে আমরা আমরা নিজেদের মতো করে কনস্টিটিউশন বানাবো। তো আমরা একটা জিনিস দেখেছি, আমরা যখন দেখবেন আপনারা যে আমরা কোন একটা বই পড়ি, সেই বইটা কি হয়, বইটা যখন আমরা খুলি তখন কি করি, প্রথমে একটা প্রিফেস বলে একটা পেজ থাকে, যে প্রিফেসে কি বইটার অবজেক্টিভ কি, কিরকম ভাবে কি হলো, তার ছোট একটা ডিসক্রিপশন আমরা কি ওই ফার্স্ট পেজে আমরা পেয়ে থাকি। তারপর কি করি, আমরা বইটা পড়ি। তো ঠিক এইরকমই আমরা বলতে পারি, আমরা যখন কনস্টিটিউশনটা খুলবো, তো কনস্টিটিউশনের প্রথম যে একটা পেজ থাকবে, যে পেজটা আমরা বলি প্রিয়াম্বল বা প্রস্তাবনা। সেই প্রিয়াম্বলটা অ্যাকচুয়ালি অনেকজন বলেছে যে প্রিয়াম্বল কি আমাদের, যেমন হার্ট অফ দ্য কনস্টিটিউশন বলা হয় প্রিয়াম্বল কি আমাদের, যে আমাদের কনস্টিটিউশন যেটা আছে তার হৃদয়। তো এই প্রিয়াম্বলটা অ্যাকচুয়ালি আমরা যে আজকে নাম পেয়েছি, মানে আজকে ইন দা সেন্স আমরা যে দেখবো একটা ডেট পাবো প্রিয়াম্বলে। তো তার আগে কি করেছিল জওহরলাল নেহরু, আমরা তখনও কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। 13 ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহরু কি করে, একটা অবজেক্টিভ রেজুলেশনস আমাদের তৈরি। অবজেক্টিভ রেজুলেশনস মানে আমাদের কি উদ্দেশ্য আছে, আমরা কোথায় যাব, আমরা কনস্টিটিউশনটা বানাচ্ছি কনস্টিটিউশন অ্যাসেম্বলির দ্বারা, সেই কনস্টিটিউশনটা কি রকম হবে, তার উদ্দেশ্যটা কি, সেই ব্যাপারে একটা খসড়া উনি পেশ করেন। এবং কি হয়, এই খসড়া বিভিন্ন আলোচনা, রিডিং হওয়ার পর একটা ভোটাভুটির মাধ্যমে কি হয়, আমরা 22শে জানুয়ারি 22শে জান 1947 এই তারিখে কি করি আমরা, 19 জান এই তারিখে কি হলো, ইন্ট্রোডিউসড হলো। 13 ডিসেম্বর 1946-এ কি হলো, জওহরলাল নেহরু কি একটা একটা অবজেক্টিভ রেজুলেশনস নামে আমাদের কনস্টিটিউশন, তার একটা ডিটেলস ছিল, আমরা পরে এটা দেখে নেব। অবজেক্টিভ রেজুলেশনস ওখানে কি, যে আমরা যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি হলো, আমরা যে 2-3 বছর বা আমাদের যত সময় লেগেছে, সেই সময় আমরা প্রথম দিকে আমাদের আলোচনা হয় যে আমাদের কনস্টিটিউশনটাকে আমরা এইরকম টাইপসের আমরা বানানোর চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া ভালো,
আমাদের 13 ডিসেম্বর 1946 কি হয়, আমাদের একটা অবজেক্টিভ রেজুলেশনসকে মুভ করেন কে, জওহরলাল নেহরু, এবং সেটাকে আলোচনা করার পর ভোটাভুটির মাধ্যমে এই ফাইনালি 22 জানুয়ারি 1947 এটা পাস হয়, যেটাই আমাদের পরবর্তীতে আমাদের আমাদের যখন কনস্টিটিউশনটা একদম রেডি হয়ে যায়, ফাইনালি সাইন হয়, অ্যাডপ্ট হয় আমাদের কবে, 1949 আমাদের কি 26 নভেম্বর। সেই ডেটে আমরা কি করি, সেই ডেটে আমরা এই যে আমাদের থাকে তার একটা জিস্ট আমরা বা সামারি বলতে পারি, আমাদের কনস্টিটিউশন সামারি আমরা ছোট্ট করে, এই প্রত্যেকটা টার্ম কিন্তু আমাদের কনস্টিটিউশনসকে এম্পাওয়ার করে বা আমাদের কনস্টিটিউশনসকে সিগনিফাই করে যে এটা আমার কনস্টিটিউশনটা কেমন আছে। এবং আমরা কি করি, এই জিনিসগুলোকে আমরা বিভিন্ন আর্টিকেলস পার্টে আমরা কি করি, এটাকে ইম্পোর্ট করি, তার আমরা ডিটেলস আমরা দেখব। তাহলে আমরা কি দেখলাম যে প্রিয়াম্বলস আমাদের কি, প্রিয়াম্বল রেফার্স টু দ্য ইন্ট্রোডাকশন অফ প্রিফেস অর প্রিফেস, ইন্ট্রোডাকশন অফ প্রিফেস টু দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধানের আমাদের মুখপত্র বা একটা সূচনা বলা যেতে পারে। সৌদা কথায় কন্টেন্ট সামারি, আমরা যদি পুরো কনস্টিটিউশনটাকে একটা সামারাইজ করি, যে আমরা যদি একটা একটা পেজে আমরা আনি, তাহলে মোটামুটি আমরা এটাই পাবো। আর একটা জিনিস আমাদের যে কোনো কোশ্চেন আসে যে কোন দেশ প্রথম প্রিয়াম্বল ইন্ট্রোডিউস করে, তাহলে আমরা সেক্ষেত্রে কি আমরা কোন কনস্টিটিউশনে পাই, সেটা আমেরিকান কনস্টিটিউশনে ফার্স্ট টু বিজ্ঞান উইথ প্রিয়াম্বলস। তাহলে আমরা এই এটা আমরা জেনে নিলাম। এবার আমরা সবচেয়ে আমরা যদি একটু ভালো করে আমাদের প্রিয়াম্বলটাকে বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কনস্টিটিউশনটা কেন এত বেস্ট, কনস্টিটিউশনটা অন্যদের থেকে। তো আমরা এখানে যে আমরা আলোচনা করব কি নিয়ে, প্রিয়াম্বল নিয়ে। তো আমরা যদি প্রিয়াম্বলটাকে ধরি, প্রিয়াম্বলকে, তো প্রিয়াম্বল হচ্ছে টাইপস বা আমরা যদি বলি আমাদের প্রিয়াম্বলস এর ইনগ্রিডিয়েন্ট, মানে আমরা কি কি টাইপস এর আমি বা কি কি মতবাদ নিয়ে বা কি নিয়ে আমরা প্রিয়াম্বলটাকে ভাগ করবো, যে পুরো প্রিয়াম্বলটা আছে, এই প্রিয়াম্বলের ওয়ার্ড গুলোকে আমরা চারটে ক্যাটেগরি বা চারটে সেকশনে আমরা ভাগ করতে পারি। প্রথম যে সেকশন আছে আমাদের প্রিয়াম্বলের, সেই প্রিয়াম্বলের সেকশন হচ্ছে আমাদের যে সোর্স কি, আমাদের এই প্রিয়াম্বলের সোর্স, সোর্স একটা কি, দ্বিতীয় হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের নেচার, আমরা যে আমরা এই প্রিয়াম্বল বা এই কনস্টিটিউশনের সোর্স আমাদের কোথা থেকে আসছে। আমাদের দ্বিতীয় হচ্ছে নেচার, আমাদের যে দেশ বা কনস্টিটিউশন তার নেচার কি। তিন আমরা যদি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কি, আমাদের উদ্দেশ্য কি, এই যে আমরা কনস্টিটিউশনটা বানাচ্ছি বা আমাদের এই কনস্টিটিউশনের উদ্দেশ্যটা কি আমাদের। আর আরটা কি, মানে কোন দিকে আমরা জিতে যাই। আর হচ্ছে ডেট অফ অ্যাডপশন। এই চারটে আমরা জিনিস আমরা ভাগ করতে পারি। একটা কি, যে আমাদের এই এই যে কনস্টিটিউশন, মানে সত্যি কথা বলতে গেলে আমাদের কনস্টিটিউশনের কিন্তু মূল সামারি যদি আমরা ছোট্ট করে বুঝতে চাই, তাহলে আমাদের এই প্রিয়াম্বলটা। তো এই প্রিয়াম্বলটাকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। একটা কি, চারটে সেকশন আমরা নিয়ে আসতে পারি, যে এই যে কথাগুলো বলা হচ্ছে, সেই কথাগুলোকে আমরা চারটে ক্যাটেগরিতে আমরা বা চারটে সেকশনে আমরা ভাগ করেছি। একটা সেকশন কি, সোর্স, আমাদের কনস্টিটিউশনসের সোর্স কি, আর আমাদের কি কনস্টিটিউশন নেচারটা কি, আর আরটা কি অবজেক্টিভ, আমাদের উদ্দেশ্য কি এই কনস্টিটিউশনের, আর আমাদের ডেট অফ অ্যাডপশনস। এই চারটে দেখবে আমরা আমরা এখানে পাবো। তো আমাদের যে কনস্টিটিউশনটা আছে অরিজিনাল, আমি এখানে 1 মিনিট, আমার প্রিএমবেলটা এখানে নেই, ছোট্ট করে সামারি দেওয়া আছে, তাহলে আমার প্রিএমবেলটা আমাকে একটু দেখতে হবে। আহ, ব্রাউজার, ব্রাউজার।
আচ্ছা, তোমরা পরে এটা বইয়ে দেখে নেবে। তাহলে আমাদের এটাই আমাদের একদম রিয়াল কনস্টিটিউশনের প্রিয়াম্বল। আমাদের যে অ্যাকচুয়াল আমরা কনস্টিটিউশন যদি দেখি, তো সেই কনস্টিটিউশনের আমাদের প্রিয়াম্বল দেখছো এইরকমই আছে। যে আমরা এর আগের দিন আমরা দেখলাম যে এই কে হাতে লিখে যে সুসজ্জিত ভাবে কিভাবে আছে আমরা আগে দেখেছি, আমাদের পিপিটিতে আছে, দিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল যে কনস্টিটিউশন তার এই আমাদের প্রিয়াম্বল। এখানে দেখো আমাদের কথা বলেছে, আমরা কি দিলাম জিনিস দেখলাম, আমরা 4টে সেকশন আমরা ভাগ করেছি। তো প্রথম আমরা যে কি বলছি যে সোর্স কি, তাহলে আমাদের সোর্স যদি আমরা বুঝি, 1 নম্বর আমরা যদি বুঝি কি, 1 নম্বর সোর্স। এই সোর্সের টার্মটাকে যদি আমরা ইউজ করি, তো প্রথম দেখছি কি লেখা আছে, উই আমরা, দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে আমরা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের কনস্টিটিউশন, ভারতের কনস্টিটিউশনের যদি সোর্স আসে, আমাদের পাওয়ার কোথা থেকে এম্পাওয়ার হচ্ছে, আমাদের যে টোটাল কনস্টিটিউশনটা আমরা লাগু করছি এর পাওয়ার কোথা থেকে আসছে, এই পাওয়ার কোথা থেকে আসছে, আমাদের উই পিপল অফ ইন্ডিয়া। তাহলে আমরা ভারতীয় নাগরিক সবাই, যারা সেই সময় ভারতের নাগরিক আমরা ছিলাম বা আছি আজকে, আজকে আমাদের সব পাওয়ার, আমাদের কনস্টিটিউশন পাওয়ার কোথা থেকে আসছে, কোন একটা ইন্ডিভিজুয়ালের কাছ থেকে আসছে না, আমাদের কাছ থেকে। যদি আমরা এগুলো পরে আস্তে আস্তে ডিটেলসে বুঝবো যে আমাদের যে ডেমোক্রেটিক আমরা আছি, দেশ আছি আমরা, সেটা আমরা কোথা থেকে পেলাম, কিভাবে আসলাম, আমাদের ডেমোক্রেসি কি টাইপের, আমরা এগুলো দেখবো। তাহলে আমাদের যদিও আমাদের কি হচ্ছে পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ডেমোক্রেসি আমাদের মোটামুটি 2 রকম হয়, একটা প্রেসিডেন্সিয়াল আর একটা হচ্ছে পার্লামেন্টারি। আমাদের যদিও ডেমোক্রেসিটা ডিরেক্ট নয়, মানে আমাদের ডেমোক্রেসিকেও আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি, ওটা আমরা একটু পরে দেখবো। তাহলে আমাদের প্রথম কি আসলে আমাদের কথাটা, যে আমরা যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের টোটাল যে সোর্স, তার আসল ক্ষমতা কিন্তু আমাদের হাতে। কার হাতে? দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমাদের সোর্স আমরা কি দেখে নিলাম, এখান থেকে একটা ইনগ্রিডিয়েন্ট আমরা বুঝতে পারলাম যে আমাদের পুরো কনস্টিটিউশনের মেন পাওয়ার হচ্ছে, আমাদের এরকম কোশ্চেন আসতে পারে এরকম, যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্স অফ পাওয়ার কি। তাহলে আমার সোর্স অফ পাওয়ার কি হচ্ছে, দ্য পিপল অফ ইন্ডিয়া, এই টার্মটাই আমাদের থাকবে। আচ্ছা, হ্যাভিং সোলেমলি রিজলভ, আমরা সবাই একত্রিত হয়ে কি সিদ্ধান্ত নিয়েছি, কি করতে সিদ্ধান্ত নিয়েছি, তো কনস্টিটিউট ইন্ডিয়াকে কি করতে, কনস্টিটিউট করতে বা বানাতে, কিসে, ইনটু এ, কিসে, দ্বিতীয় আমার কি হচ্ছে নেচার, আমার দেশ কি টাইপসের বা কি হবে, সেটা আমার দেশের কি নেচার, সেটা কি আমার, প্রথমটা তাহলে বুঝলাম। দ্বিতীয় কথা আমার কি হচ্ছে নেচার, তাহলে আমার দেশের কি নেচার বা ইন্ডিয়ার কি নেচার, আমরা কনস্টিটিউট করলাম ইন্ডিয়াকে কিসে, ইনটু এ, আমরা কি একটা সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। আমাদের যে মূল কনস্টিটিউশন ছিল, যেই কনস্টিটিউশনটা আমরা 26শে নভেম্বর 1949 সালে আমরা কি করি, অ্যাডপ্ট করি, এনাক্ট করি। আমাদের এখানে ডেটটাও লেখা আছে, দেখো, হেয়ার বাই অ্যাডপ্ট, এনাক্ট। আমাদের যে 4টে ইনগ্রিডিয়েন্ট, তার মধ্যে থার্ড একটা আছে 3 আর একটা 4, 4-এ কি আমরা ডেট অফ এনাক্টমেন্ট, আমরা যদি পুরো কনস্টিটিউশনটার প্রিয়াম্বলকে ভাগ করে 4টে, তো আমরা 4টে ভাগে আমরা পাবো। আর একটা কি পাবো, অবজেক্টিভস, আমার উদ্দেশ্য কি। তাহলে আমার দেশের আগে নেচার কি হলো, আমরা কি টাইপের দেশ, আর একটা কি আমার আমার দেশের কি উদ্দেশ্য, আমরা কি রকম ভাবে এগোতে চাইছি আমরা। তাহলে আমরা প্রথম পেলাম কি সোর্স, সেই সোর্সটা কি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দ্বিতীয় কি নেচার, নেচারটা কি আমাদের সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক আর রিপাবলিক। এই যে নেচার আছে, এই নেচার আমরা যে এখানে 5টা ওয়ার্ড পাচ্ছি, যেটা আমরা সিম্পলি আমরা বুঝবো SSDR। এটা অনেক পরীক্ষাতে আসে, যে এই যে সিকুয়েন্সে বসে আছে, সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এমসিকিউতে আসতে পারে যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ইন্ডিয়ার নেচার কি। তাহলে সেক্ষেত্রে এরকম এমসিকিউতে থাকতে পারে যে ঘুরিয়ে দিতে পারে, সেগুলোকে আগে দিয়ে দিল, কি দিতে পারো, কিন্তু অ্যাকচুয়াল ফিগার হবে কি, এটা হবে SSDR, কিন্তু আগে অ্যাকচুয়ালি ছিল SDR। এই যে দুটো ওয়ার্ড আছে, এই সোশ্যালিস্ট আর সেকুলার, আর আরেকটা ওয়ার্ড পাবো আমরা, সেটা হলো আমাদের ইন্টিগ্রিটি। এই 3টে ওয়ার্ড কিন্তু আমরা কি করি, আমরা অনেক পরে আমাদের একটা
তোমাদেরকে এর আগে বলেছিলাম আমাদের একটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট হয় বা সংশোধন হয়, আমরা কি করি টাইমে টাইমে আমরা কি করি সংশোধন করি। এখন অলমোস্ট আমাদের 106টা অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে অলরেডি। তো আমাদের 42 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, 42 অ্যামেন্ডমেন্ট 1976-এ, এটাকে আমরা কিন্তু একটা জিনিস মজার কথা, এটাকে আমরা কি বলি মিনি কনস্টিটিউশন। আমরা আমাদের কনস্টিটিউশনটা আছে, আমাদের এই অ্যামেন্ডমেন্টের দ্বারা একটা র্যাডিক্যাল চেঞ্জ হয়েছিল, মানে একটা একটা মোটামুটি বলতে পারি যে আমাদের একটা বেশ কিছু জিনিস চেঞ্জ হয়েছিল যেগুলো আমরা পরে দেখব। তাই আমাদেরকে কি এই অ্যামেন্ডমেন্টটাকে আমরা কি বলি যে আমাদের মিনি কনস্টিটিউশন। তো এই অ্যামেন্ডমেন্টের দ্বারা আমাদের 3টে ওয়ার্ডকে আমরা ইউজ করেছিলাম বা অ্যাড করেছিলাম। যদি আমরা প্রথম কনস্টিটিউশন দেখি, এটা এখন প্রেজেন্ট আমাদের প্রিয়াম্বেল, কিন্তু আগের প্রিয়াম্বেলে যদি দেখি যখন হয়েছিল তখন কিন্তু এই দুটো ওয়ার্ড ছিল না, সোশ্যালিস্ট আর সেকুলার। যদিও সোশ্যালিস্ট এই ওয়ার্ডটা যদিও ছিল না, তার মানে এই নয় যে সোশ্যালিস্ট যে টাইপস বা অবজেক্টিভ বা এই জিনিসগুলো আমাদের কনস্টিটিউশন ছিল না তা না। আমরা দেখব আমাদের যে ফোর্থ পার্ট আছে ডিপিএসপি আমরা আছি, সেখানে কিন্তু এই সোশ্যালিস্ট প্যাটার্নস হতে গেলে বা সোশ্যালিস্ট টাইপস এর একটা দেশ হতে গেলে যা যা লাগে সেইগুলোর জন্য কিন্তু অনেক আমাদের আর্টিকেল ছিল যেগুলো সোশ্যালিস্টকে আমরা এম্পাওয়ার করেছি। কিন্তু পার্টিকুলারলি জাস্ট প্রিয়াম্বেলে আমরা কি করি 1976-এ আমরা 42তম সংবিধানের দ্বারা সোশ্যালিস্ট আর সেকুলার দুটো অ্যাড আমরা করি। তাহলে তার আগে কি ছিল, আমরা এই এই ওয়ার্ডটা ছিল সভরেন, সোভরেন ছিল, ডেমোক্রেসি ছিল, আর রিপাবলিক। এই তিনটে ছিল, এই দুটো আমরা কি করি ইউজ করি। তাহলে আমরা এই দুটো বুঝতে পারলাম যে আমাদের প্রথম যে সোর্স কি উই পিপল অফ ইন্ডিয়া, দ্বিতীয় আমাদের নেচার কি টাইপের আমরা দেশ, আমাদের নেচারটা কি দেশে, সেই নেচার হচ্ছে আমাদের সোভরেন, সোশ্যালিস্ট, সেকুলার আর ডেমোক্রেটিক রিপাবলিক। আচ্ছা, তারপরে আমাদের কি অবজেক্টিভ, আমাদের উদ্দেশ্যটা কি দেশের যে জাস্টিস, জাস্টিস হবে। হ্যাঁ, কিসের, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি কিসের, থট এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। ইকুয়ালিটি কিসের, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড প্রমোট অ্যামং দেম অল ফ্রেটার্নিটি অ্যাসোয়িং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস। আর নিচের পার্টটা আমরা কি দেখবো, এই পার্টটা আমরা কি দেখছি এখান থেকে যে এতটুকু দেখি আমরা, তাহলে এটা হচ্ছে কি অবজেক্টিভস, আর এই পার্টটা হচ্ছে আমার কোন ডেটে আমরা অ্যাডপ্ট করলাম, ডেট অফ অ্যাডপ্টেশন। তাহলে মোটামুটি এই 4টে পার্ট আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে আমরা পেয়ে থাকি। এবার যেহেতু আমরা সোর্সটা বুঝে নিলাম, আমাদের দ্বিতীয় যে পার্টটা আছে আমাদের, সেই দ্বিতীয় পার্টটা হচ্ছে আমাদের কি, যে নেচার। এই নেচারের আমাদের প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু আমাদেরকে একটু করে বুঝে নিতে হবে। এই সভরেন, এই সভরেন জিনিসটা আমরা যদি বাংলায় বলি তা আমাদেরকে এটাকে বলে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বটার সেন্সটা এরকম যে আমরা এজ এ দেশ হিসাবে আমাদের ইন্টারনাল যে ব্যাপারগুলো আছে, আমরা যখন একটা দেশ হয়ে গেলাম তখন আমাদের দেশের প্রতি অন্য কোনো দেশের প্রভাব আমাদের মধ্যে থাকবে না। আমরা ফ্রি ফ্রম অল এক্সটার্নাল অ্যাফেয়ার্স। সাপোজ আমরা যদি বলি, আমরা একটা জিনিস আমরা যদি বলি, যেদিন আমরা কনস্টিটিউশন লাগু করলাম, আমরা যে কনস্টিটিউশন লাগু করলাম, এই সভরেন পার্টটাকে আমরা দুটো পার্টে পার্ট, একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ডোমিনিয়ন, ডোমিনিয়ন। এই আগের আমাদের এই দুটো পার্ট নিয়ে আমরা কথা বলতে পারি। কেমন, যেমন আমরা যদি ধরি, তো আমাদের অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা স্বাধীন হয়ে গেলাম সেটা কবে, 1947-এ আমরা স্বাধীন হলাম। আর আমাদের কনস্টিটিউশন লাগু হলো কবে, আমাদের কনস্টিটিউশন লাগু হলো 1950। বা আমরা যদি বলি যে আমরা যেদিন এনঅ্যাক্ট হয়ে গেল সেদিন আমরা কনস্টিটিউশনকে ধরে নিয়ে যদি চলি, তাহলে আমরা কি হলো 1949-এর, সরি 1949 26 নভেম্বর, এই ডেটটা আমরা ধরতে পারি। তার মানে এই ডেটের আগে আমরা যে স্বাধীন হলাম তার আগে কি ছিল আমাদের, আমরা পুরো কি ছিলাম, ডিপেন্ডেন্সি ছিলাম, পুরো ডিপেন্ডেন্ট ছিলাম কার উপর, আমরা ইংল্যান্ড পার্লামেন্টের উপর। মানে আমরা ইংল্যান্ড পার্লামেন্ট ওখান থেকে রেখে আমাদেরকে কি করতো, চালাতো। আমরা ফুলি আমরা নিজে দেশ হিসাবে কোনো কিছু বলার বা কোনো আইন পাশ করার বা আমাদের জন্য কিছু করার কোনো আমাদের ক্ষমতা ছিল না। আমরা কেন, কারণ একটা বাইরের একটা দেশ তারা কি করছিল, আমাদের ভূখণ্ডকে পুরো রুল করছিল। তাহলে কি আমরা এটা বোঝা যায় আমরা একজনের উপর নির্ভরশীল, আমরা নির্ভর পুরো, আমাদের কিছু করার নেই, আমরা নির্ভরশীল।
আর একটা টার্ম কি, তাহলে আমরা এই ডিপেন্ডেন্সি টার্ম যদি বলি, তাহলে আমরা 1947 যে স্বাধীন হয় তার আগে কিন্তু পুরো আমরা ডিপেন্ডেন্ট ছিলাম কার উপর? ইংল্যান্ডের উপর। তারপরে আমরা ইউজ যদি করি, আমরা এটা ইতিহাস যখন পড়বো দেখবে আমরা অনেক 1930-তে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস চাই, এগুলো বুঝবো। এই ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি, আমরা তারপরে দেখলাম আমরা 1949 26শে নভেম্বর এই তারিখ পর্যন্ত, এই থেকে 47 থেকে এত দূর আমরা কি ছিলাম? ডোমিনিয়ন ছিলাম। ডোমিনিয়ন মানে ঠিক সোজা বাংলা ভাষায় আমরা অধিকারভুক্ত। যে আমরা কি ডোমিনিয়নের এটা আমাদের ইন্টারনাল পার্টটা কি হবে, ইন্টারনাল ব্যাপারটা আমরা নিজেদের মতো করে চালাবো, দেখবো, কিন্তু এক্সটার্নাল পার্টে যদি কোনো আমাদের ডিসিশন নিতে হয় সেক্ষেত্রে কি করব, আমার মাথার উপর যেটা বসে আছে তাদের আমরা ডিসিশন নেব। আর যখন আমরা কি হলাম, আমরা যেদিন আমরা এই আমাদের সংবিধানকে আমরা ইনঅ্যাক্ট বা আমরা অ্যাডপ্ট করলাম, সেদিন থেকে কি হলাম, আমরা ফ্রি ফ্রম অল এক্সটার্নাল অ্যাফেয়ার্স। মানে আজ চাইলে আমার দেশে কি হবে না হবে এই ব্যাপারে মাথা গলাতে কে পারবে না? চায়না পারবে না, পাকিস্তান পারবে না, বাংলাদেশ পারবে না। মানে সার্বভৌমত্ব, সিম্পল এই কথার অর্থ এটাই যে আমরা ফ্রি ফ্রম অল ইন্টারনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আর একটা আমরা যদি টার্ম বলি যে আমাদের, সেটাই আমাদের এই জিনিসটি ডিনোট করে। তো শুধুমাত্র এটাই, আমার ভূখণ্ড, আমার আমি যে দেশ, আমি ভূখণ্ড, সেই ভূখণ্ডতে আমাদেরই আইন চলবে। আমরা কোনো বাইরের আইন বা শাসন আমরা মানবো না বা মানি না। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, এই টার্মটা যেই দেশ সোভরেন আছে তার সেই দেশের ক্ষেত্রেই এই জিনিসটা লাগু। তারপরে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট কথাটা আমরা যদি বলি, আমরা দুই ভাবে দেখতে পারি। আমাদের সোশ্যালিস্ট প্যাটার্নটা কিন্তু আমাদের আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের একটু ক্রিটিক্যাল। সোশ্যালিস্ট মানে জিনিসটা বোঝার জন্য আমাদের অ্যাকচুয়াল যে সোশ্যালিস্ট প্যাটার্ন যে আছে, তো সোশ্যালিস্ট প্যাটার্নটার কথা অর্থ এরকমই যে আমরা আমাদের দেশের রিসোর্স পাওয়ার্স বা যা কিছু আছে সবকিছু আমরা কোনো একটা প্রাইভেট ফার্ম বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা সংস্থার হাতে আমাদের থাকবে না। আমাদের রিসোর্স, সোশ্যাল রিসোর্স বা যা কিছু আছে সেগুলো কি আমরা ইকুয়ালি আমরা কি করব, আমাদের হাতে থাকবে। আমরা আমরা যে চালাচ্ছি সে আমাদের হাতেই থাকবে। এবার সোশ্যালিস্ট প্যাটার্নটা কিন্তু হয় এক, আবার আমাদের সোশ্যালিস্ট প্যাটার্নটা হয় কিন্তু আমাদের দু রকম টাইপের আমরা দেখেছি। আমাদের যদি গোটা ওয়ার্ল্ড ও গোটা ওয়ার্ল্ডের আমরা বিভিন্ন দেশ বা তাদের টাইপস বা নেচার আমরা যদি দেখি, তাহলে আমরা মোটামুটি কি হয়, সোশ্যালিস্ট প্যাটার্নটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেমোক্রেটিক সোসাইটি, সোশ্যালিস্ট প্যাটার্ন, আর একটা হচ্ছে আমাদের কমিউনিস্ট। এবার এই কমিউনিস্ট যেমন বলতে এখন যে হচ্ছে যে আমাদের কমিউনিস্ট প্যাটার্ন এখন যদিও খুব কম দেশের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা যা কিছু আছে সোশ্যালিস্ট প্যাটার্নে, যা কিছু আমাদের মানে কমিউনিটি লেভেলে আমাদের সম্পদ হোক যা কিছু, সেগুলো কি তার পুরো গভর্নমেন্টের হাতে থাকবে। যেমন আমরা একটা টাইমে দেখেছি, আমরা চাইনা বা রাশিয়া যারা হচ্ছে একটা টাইমে খুব কি করতো কমিউনিস্ট প্যাটার্ন, সেক্ষেত্রে কি হতো যে এরকম ছিল না ব্যাপারটা যে একটা হঠাৎ একটা কোনো কোম্পানি আছে যে কোম্পানিটাকে যদি মনে করে তো আহ, কি গভর্নমেন্ট চাইলে যখন তখন নিয়ে নিতে পারে। ঠিক আছে? তো এইরকম প্যাটার্ন যেমন আমরা, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু একটু আলাদা। আমাদের ক্ষেত্রে আমরা যদি এটাকে ভালো করে বুঝি তো আমরা দেখবো যে আমাদের যে ন্যাশনালাইজেশন, ন্যাশনালাইজেশন ইন দ্য সেন্স মানে যেই সম্পদটা বা যেই ইউনিটটা বা যেই যেই আমাদের সেক্টরটা কি পুরো গভর্নমেন্টের হাতে থাকবে, সেখানে আমাদের কারো প্রাইভেটাইজেশন বা কোন একটা প্রাইভেট ওনারশিপ পাবে না। যেমন আমরা যদি বলি আমাদের দেশে যে নিউক্লিয়ার পাওয়ার রিলেটেড যা কিছু আছে তার তার এককভাবে পাওয়ার কার হাতে আছে? গভর্নমেন্টের হাতে আছে। চাইলে এখানে কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রে কি করতে পারে? কোনো কোনো কোম্পানি বা কোনো প্রাইভেট ওনারশিপ কেউ নিয়ে কাজ করতে পারে না। কিন্তু আমাদের আমাদের যেহেতু আমাদের ক্ষেত্রে তাহলে সোশ্যালিস্ট প্যাটার্নটা একটু ডিফারেন্ট করে, সেটা হচ্ছে আমাদের আহ ইউএসএ এবং সরি ইউএসএসআর আর যদি চাইনা আমি দেখি তাহলে কি হবে, সেই দুটো দেশের ক্ষেত্রে কিন্তু আমরা একটা টাইমে দেখেছিলাম যে কমিউনিস্ট আমাদের যে মতবাদ, সেই কমিউনিস্ট সোশ্যালিস্ট প্যাটার্ন কিন্তু ছিল। সেক্ষেত্রে কি তারা চাইলেই যে কোনো কোম্পানিকে, একটা কোম্পানিকে আমরা তারা গভর্নমেন্ট দখল করে নিতে পারে, তাদের জন্য কাজে লাগাতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেই রকম না। আমাদের ক্ষেত্রে সেই রকম না। ক্ষেত্রে একটা যদি আমরা ছোট্ট উদাহরণ দিই, যেমন আজকে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের গভর্নমেন্টের হাতেই আছে ডাইরেক্ট। আমাদের যেমন যদি আমরা আমাদের যে ইলেকট্রিক সেক্টরকে যদি আমরা বোঝাই, সেক্ষেত্রে আমরা কি দেখব যে আমাদের ইলেকট্রিক কিন্তু খুব প্রয়োজন। আমাদের এখন মডার্ন সোসাইটিতে ইলেকট্রিকের প্রয়োজন, তোমরা কেমন সবাই জানো।
তো সেক্ষেত্রে যদি এই জিনিসটা কি হয়, গভর্নমেন্ট যদি পুরো কন্ট্রোল নেয়, মানে গভর্নমেন্টের হাতে থাকবে, তাহলে কি হবে, এই সার্ভিসটা কিন্তু ভালো হবে না। সার্ভিসটা কেন ভালো হবে না? কারণ গভর্নমেন্টের হাতে যদি পুরো থাকে, তাহলে কি করবে, মানুষজন কি করবে, যে ইলেকট্রিকের বিল ঠিকঠাক দেবে না, বা জিনিসটার প্রতি আমাদের কি অপচয় বেশি হবে। কারণ আমরা আহ, আমাদের মধ্যে সে সেন্স অফ নেই, যে আমরা এই জিনিসটাকে আমরা সেভাবে ট্যাকেল করবো। তো সেক্ষেত্রে কি হয়, যে আমাদেরকে কিছু কিছু সেক্টরকে আছে যেগুলোকে আমাদের কি করতে হয়, প্রাইভেটাইজেশন করতে হয়। যদি কলকাতায় দেখো, তো দেখবে ইলেকট্রিক সাপ্লাই পুরো একটা কোম্পানি দেয়, ঠিক আছে। তো এইরকম কি কিছু কিছু সেক্টরকে, যেটাকে কি আমাদের সোসাইটিকে ডেভেলপ করার জন্য, এম্পাওয়ার করার জন্য কি গভর্নমেন্টের হাতে থাকলে সেই জিনিসটা অত তাড়াতাড়ি দ্রুত ইমপ্রুভ করতে পারবে না, যত তাড়াতাড়ি একটা প্রাইভেটাইজেশন হলে ওটা হবে। কিন্তু একটা টাইমে এই কমিউনিস্ট সোশ্যালিস্ট প্যাটার্ন, যেটা চাইনা ফলো করতো, ইউএসএসআর ফলো করছিল, যদিও ওদের এখন ওটা চেঞ্জ হয়ে এখন প্রাইভেটাইজেশন, সবাই মানে ম্যাক্সিমাম সেক্টরে কি করছি আমরা, প্রাইভেটাইজেশন, মানে কোম্পানির হাতে বা কিছু দিলে কি হবে, সেই জিনিসটার আমরা সার্ভিসটা ভালো পাবো এবং ডেভেলপমেন্টটাও খুব ভালো হবে। তাহলে সোশ্যালিস্ট প্যাটার্ন মানে এইরকমই, যে আমরা আমাদের কারো হাতে আমাদের কোনো একটা বিশেষ কমিউনিটির রিসোর্স, কারণ আলটিমেট তো একটা দেশ চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি রিসোর্স, যে আমার কত কয়লা আছে, কত সম্পদ আছে, কোনো প্রাণী সম্পদ থেকে যে কোনো সম্পদ কি করে আমাদের মেন তো রিসোর্স, একটা মানুষের বেঁচে থাকার জন্য বা ডেভেলপমেন্টের জন্য মেন জিনিসটা আমাদের কিন্তু রিসোর্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে সোশ্যালিস্ট প্যাটার্নটা মানে এরকম, যে আমরা কোনো আমাদের রিসোর্স বা কিছু কোনো একটা প্রাইভেট হাতে, মানে সবকিছু গভর্নমেন্ট হাতে, এবং গভর্নমেন্টটা মানে তো আমরা জানি যে আমরা গভর্নমেন্ট এম্পাওয়ার করছি কাকে, বা আমাদের কনস্টিটিউশন থ্রুতে যে গভর্নমেন্ট আছে সে কিভাবে আসছে, আমাদের সোর্সটা কোথায়, সে পাওয়ার গভর্নমেন্টের সোর্সটা কোথায়, সেটা হচ্ছে পিপল অফ ইন্ডিয়া। আমাদের যদিও রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, মানে আমরা ডেমোক্রেসি হয় আমাদের কিন্তু দু রকম, সেটা আমি একটু পরে দেখবো। তাহলে আমাদের সোশ্যালিস্ট ব্যাপারটা এরকম, আর যেটা আছে আমাদের কি সেকুলার, সেকুলার ইন দ্য সেন্স আমাদের যে ধর্মনিরপেক্ষ। আমাদের কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে আমাদের যে সেকুলার, এই সেকুলারটা কিন্তু খুব পজিটিভ, পজিটিভ সেন্স অফ ইউজ হয়। কিরকম, আমরা ধর্ম নিরপেক্ষ মানে এইরকম, মানে এই কথায় যে স্টেট, স্টেট মানে কি আমার দেশ, আমাদের দেশ কোনো একটা পার্টিকুলার ধর্মকে কিন্তু আমরা প্রমোট করি না। আমাদের স্টেটের কোনো একটা ধর্ম নাই, যেটা আমরা বলছি যে আমাদের যে আমরা যে পিপল অফ ইন্ডিয়া আছে তারা সেই ধর্মটাকে মানাবো, কি করবে। তার মানে এটাই নয় যে আমরা নেগেটিভ জিনিসটা বলছি যে আমাদের স্টেটের কোনো ধর্ম নেই, আমরা কোনো একটা ধর্মকে প্রমোট করি না, এরকম নয়। আমাদের সেন্সটা একটু পজিটিভ সেন্সে, মানে আমাদের কাছে সব ধর্মই ইকুয়ালস। আমরা শুধুমাত্র নেগেটিভ ভাবে বলছি না যে আমরা কোনো ধর্মকে প্রমোট করি না, বা আমরা কোনো স্পেসিফিক কোনো স্টেটের একটা ধর্ম না, এরকম নয়। আমরা ধর্ম নিরপেক্ষ বলতে এরকম বলছি যে আমাদের কোনো নির্দিষ্ট ধর্ম নাই, আমরা সব ধর্মকেই ইকুয়ালি ট্রিট করি, এবং যেসব বিলিভস আছে আমাদের ইন্ডিয়াতে, সব বিলিভকে আমরা কি করব, প্রমোট করছি বা আমরাই করছি। কিন্তু সেখানে একটাই ব্যাপার, আনটিল যদি আমার বিলিভস, আমার ফোর্সফুলি আমার বিলিভটা অন্য কোনো কারো বিলিভসকে হানি না পৌঁছায় বা প্রবলেম না করে, সেই ক্ষেত্রে পর্যন্ত আমাদের ব্যাপারটা ঠিক। যে আমার আমার যদি ধর্ম বা একটা ধর্ম যদি কোনো তার এনফোর্সমেন্ট বা তার কিছু যদি অন্য কোনো একটা ধর্মকে ক্ষতি না করে আন্টি, ততদিন পর্যন্ত আমরা যে কোনো ধর্মকে প্রমোট করছি বা আমাদের সব বিলিফকে আমরা মানি। তাহলে আমাদের এখানে পজিটিভ সেন্স, আমার স্টেটের কোনো একটা নির্দিষ্ট ধর্ম নেই। আচ্ছা, আর একটা যে পার্ট আছে আমাদের নেক্সট, যে হচ্ছে ডেমোক্রেটিক। আমাদের ডেমোক্রেটিক পার্ট কিন্তু এখানে, আমাদের ডেমোক্রেসি কিন্তু দু রকম ডেমোক্রেসি, একটা কি ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্ট ডেমোক্রেসি মানে আমরা যে কোনো একটা ডিসিশন যে আমরা নিজেরাই নিজেরাই আমরা কি করব, অংশগ্রহণ করব। ডাইরেক্ট ডেমোক্রেসিতে আমরা কি করি, আমরা ডাইরেক্ট নিজেরাই কোন একটা ইস্যুতে আমরা কি ডাইরেক্ট ভোটাভুটির মাধ্যমে আমরা সেটাকে ডিসাইড করি। কিন্তু যদি আমাদের ক্ষেত্রে এত লার্জ স্কেল, আমাদের অনেক বড় দেশ, জনসংখ্যা অনেক বেশি, আমাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট ডেমোক্রেসিটা একটু বিলাসিতা। তো সেই ক্ষেত্রে আমাদের ডেমোক্রেসিটা কি টাইপের, আমাদের ডেমোক্রেসিটা হচ্ছে পার্লামেন্টারি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। মানে আমরা একটা একটা অ্যামাউন্ট জনসংখ্যার উপর কি করি, আমরা ভোট দিয়ে তাকে কি করি, নির্বাচন করি। নির্বাচন করার পর সে কি করে, তারা পার্লামেন্টে গিয়ে বা লেজিসলেচারে গিয়ে যখন কোনো ডিসিশন নেয়, তারা কি করে,
আমি আমার যদি এরিয়াতে আমি কাউকে একজন এমপি কে ভোট দিয়েছি, তাহলে সে কোন একটা ডিসিশনে যদি হ্যাঁ বা না বলে বা কোন একটা ডিসিশন নেয়, তাহলে এটা ধরেই নেওয়া যায় রিপ্রেজেন্ট, মানে আমাকে উনি রিপ্রেজেন্ট করছে, আমার চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করছে, আমার মতামতটাকে উনি রিপ্রেজেন্ট করছে। আমি আমি মেনেই নিচ্ছি, আমরা যদি কাউকে একজন ভোট দিচ্ছি, আমাদের এরকম নয়, আমাদের একটা ছোট্ট একটা কনসেপ্ট বলে দিই। ধরো আমি এই জিনিসটা একটু বোঝার জন্য আরেকটা বলি, যে আমাদের একটা জায়গা থেকে 100 জন ভোটার আছে। তা আমরা কি হচ্ছি, কাউকে আমরা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমার অন বিহাফ অফ আওয়ারসেলস আমরা তাকে আমরা এম্পাওয়ার করছি। তাহলে আমাদের ধরে নিলাম যে আমাদের 100 জন একটা জায়গার ভোটার আছে, বা সেক্ষেত্রে আমার কি হলো যে এক্স কে আমাদের ভোট দিল 35 জন, ওয়াই কে ভোট দিল 30 জন, তাহলে কত হলো 65, জেড কে দিল 25 জন, তাহলে 90, আর এ কে দিল 10 জন। তাহলে দেখো এরকম আমার এইরকম 100 জন লোক, মানে আমার কথা হলো এরকমই যে আমাদের এই এই জিনিসটা আমার বোঝা দরকার, মানে 100 জন যদি ভোটার থাকে তার মানে এই নয়, এটা যদি সংখ্যাগরিষ্ঠতা বা করি আমার, তাহলে 51 হয়, মানে আমার অর্ধেক করে এক যোগ করলে আমরা ধরে নিই কি করি, সেটাই বড় ফিগার। তাহলে এখানের ক্ষেত্রে কিন্তু এরকম নয় যে আমার 51 জনই হতে হবে, মানে এক্স বা ওয়াই জেড এ যতজন আছে এরা, তার মধ্যে কাউকে 51টা ভোট পেতে হবে এরকম কিন্তু নয়। এখানে কি যে আমার এই 100টা ভোট আছে, সেই 100টা ভোটের মধ্যে যে 4 জন বা 5 জন দাঁড়ালো, তার মধ্যে যে হাইয়েস্ট নাম্বারটাকে করছে সেই, তাহলে আমার এখানে হাইয়েস্ট কে দেখছি 31, তাহলে আমার ক্ষেত্রে দেখতে পারি যে ধরো আমার এই এরিয়াটাতে 100 জন ভোটার আছে, জাস্ট আমি বোঝার জন্য বলছি আমাদের রিপ্রেজেন্টেটিভটা কিভাবে হয়। তাহলে আমাদের যে 100 জন আছে সেক্ষেত্রে এরকম নয় যে বাধ্যতামূলক যে আমাকে 51 জনকে একটা ডিসিশন নিতে হবে বা এক জায়গায় ভোট দিতে হবে বা এরকম কিছু নয়। তাহলে আমরা ক্যাটেগরি যদি করি এক্স ওয়াই জেড, এখানে দেখলাম আমরা এই 100 জনকে ভোটকে ডিস্ট্রিবিউট করলে আমরা 35 যে হাইয়েস্ট হচ্ছে, তাহলে 35 যে হাইয়েস্ট হলো সে যখন রিপ্রেজেন্টেটিভ হলো এই এরিয়ার, তার মানে যখন ও ইলেক্ট হয়ে গেল 35 পেয়ে গেল, তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, জিনিসটা খুব ক্রুশাল, যে এই কিন্তু এই যে X35 পেয়েছে, এই যে X35 পেয়েছে, এই এক্স এই এক্স কিন্তু এবার রিপ্রেজেন্ট করছে কাকে, 100 জনকে, ওই 35 জনকে কিন্তু আর নয়। তাহলে আমরা যদি এরকম 35 জনকে দিয়ে আসে হাইয়েস্ট ভোট পেল, সে আমাদের এমপি বা এমএলএ নির্বাচন হয়ে গেল, সে কিন্তু ওই 35 জনের নয়, একবার যখন সে ওই পদটা পেয়ে গেল, সেই পদের সেই ব্যক্তিটা কিন্তু তখন রিপ্রেজেন্ট করছে কাকে, 100 জনকে। সে যে যদি কোনো পার্লামেন্টে কোনো একটা ডিসিশন নেয় বা আমাদের বিধানসভায় যদি কোনো একটা ডিসিশন নেয়, সে যদি হ্যাঁ বলে, সে একটা কোনো ডিসিশনে যদি হ্যাঁ বা না বলে, তাহলে ধরে নিতে হবে সে যদি হ্যাঁ বলে, তাহলে এই 100 জনেরই হ্যাঁ, এই 100 জনের বিহাফে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছে। ডেমোক্রেসি কি জিনিস, তাহলে ডেমোক্রেসি আমার একটা জিনিস আমরা সবাই জানি, একটা জিনিস আমরা একটা ফেমাস টার্ম আছে আমাদের কি, 16 প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশন অফ আমেরিকা কে আব্রাহাম লিঙ্কন এই কথাটা বলেছিল। ডেমোক্রেসিটাকে আমরা যদি খুব ছোট্ট করে বুঝতে চাই, তাহলে ডেমোক্রেসিটা কি সত্য করে, একটা বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের হয়ে। তাহলে আমরা কি বলছি, তাহলে আমাদের যা কিছু সব মানুষের, মানুষের জন্যই, মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের দ্বারা, মানুষের জন্য, এই যে টার্মটা আমরা আমরা এই ছোট্ট 3টে জিনিসে আমরা বুঝতে পারি ডেমোক্রেসিটা কি। তাহলে ডেমোক্রেসিটা সম্পূর্ণ, ডেমোক্রেসিতে শেষ কথাকার মানুষ, সবাই মিলে যেটা বলছি সেটাই। এরকম নয় যে সবাই মিলে একই জিনিস বলতে হবে বা অর্ধেকের বেশি মানুষকে বলতে হবে। এই যে নাম্বার আমি বুঝালাম, এই নাম্বার যার হলো, সে গোটা সবকিছুরই নাম্বার। তাহলে আমার এই এক্স জন, যদি আমরা এক্স জন, এই 100 জন মিলে যদি আমরা এই 35 জন হাইস্ট হলো, তাহলে একে যদি আমরা ডিসাইড করলাম, মানে এ এমএলএ বা এমপি হলো, মানে এর ডিসিশনটা কার জন্য, এই 100 জনের জন্যই এর ডিসিশনটা। বোঝা গেল, এই জিনিসটা একটু বোঝার দরকার। তার মানে আমরা কি, ডেমোক্রেসি সিম্পলি আমরা কি, ডাইরেক্ট জনগণের দ্বারা। তাহলে আমাদের ডেমোক্রেসি কি হয়, কয় রকম হয় আমরা দেখলাম, যে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। ডাইরেক্ট ডেমোক্রেসি, সেখানে কি ডাইরেক্টের ক্ষেত্রে কি আমি দেখলাম, যে ডাইরেক্টের ক্ষেত্রে কোন একটা ডিসিশন মেকিং কে, এরও ভাগ আছে 4টে। তো কোন একটা ডিসিশনের ক্ষেত্রে কি হয়, এই যে 100 জন আছে সে নিজেই সেই ডিসিশনটা ইয়েস বা নো এ জানাবে, ডাইরেক্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়, আমাদের ক্ষেত্রে কি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি।
পার্লামেন্টারি রিপ্রেজেন্টেটিভ। ইনডাইরেক্ট কি, আমি কি করছি, এই 100 জন মিলে একজনকে সিলেক্ট করে দিচ্ছি আমরা, যেই 100 জন বিভিন্ন জায়গা থেকে একজন একজন করে আসছে, সেই একজন কি করছে, যে আমাদের যদি নাম্বার দেখি পার্লামেন্টে, তাহলে আমরা যে 545 যে নাম্বারটা আমরা দেখছি, সেই নাম্বার বিভিন্ন জায়গা থেকে কি করছে, সেই মানুষগুলোকে কি রিপ্রেজেন্ট করছে, তারা গিয়ে একটা ডিসিশন নিচ্ছে, সেই ডিসিশনটা আমরা ধরে নিচ্ছি কার, আমাদের ডিসিশন। তাহলে আমাদের ক্ষেত্রে কি একটা ক্লজ চলে আসলো যে আমরা কিছু করছি না, মানে ডাইরেক্ট না, আমার বিহাফে আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি পার্লামেন্টে বাইতে, তারা কি করছে, তারা ডিসিশনটা আমাদের বিহাফে নিচ্ছে। তাহলে এটা গেল আমাদের কনসেপ্টটা কি, যে আমাদের ডেমোক্রেসিটা কি টাইপের, আমাদের ডেমোক্রেসিটা হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে ডেমোক্রেসি ডাইরেক্ট একটাই কথা, যে আমরা আমরা পুরো মানুষের জন্য, মানুষ যে ডিসিশনটা নিচ্ছে সেটাই। পরের পার্টটা আমার কি গেল, পরের পার্টটা হচ্ছে রিপাবলিক। রিপাবলিক কথার অর্থ হচ্ছে এটাই, যে আমাদের দেশের হেড বা যে কর্তা হবে, সে কর্তা ক্ষেত্রে সে ইলেক্টেড হবে। আমাদের এরকম দুই টাইপসের হয়, একটা মনার্কি আর একটা হচ্ছে রিপাবলিক। আমরা যদি ইউএস এর ক্ষেত্রে দেখি আর ইংল্যান্ডের ক্ষেত্রে দেখি, ইংল্যান্ডের যেমন হেড কে আছে, হেডের উনি একজন রাজা বা রানী, ওনাদের হেড থাকে, ওনাদের পার্লামেন্ট আছে, ঠিক আছে, কিন্তু একটা ওনার নমিনাল হেড হিসাবে একটা কি করে, দেশের সাংবিধানিক ভাবে একজন মাথাকে বসিয়ে রেখেছে। সে কি হয়, একটা একটা রাজবংশ থেকে তারা, তার ছেলে আছে, তার কেউ আছে, তাদের নেক্সট কি হবে, তার ছেলে হবে, তার ছেলে হবে, এইরকম, মানে হেরিডিটারি, মানে বংশগতিক ভাবে ওনাদের এটা অধিকার। কিন্তু রিপাবলিক সেক্ষেত্রে তাহলে টাইপ, যেহেতু আমাদের মোনার্কি না, আমাদের ক্ষেত্রে কি রিপাবলিক, তাহলে আমাদের হেডটাকে, আমাদের হেড, দেশের হেডকে প্রেসিডেন্ট। তাহলে আমাদের প্রেসিডেন্টের ক্ষেত্রে কি হয়, আমরা নির্বাচন করি। আমাদের এরকম নয় যে আজকে যিনি প্রেসিডেন্ট আছে তার ছেলে অটোমেটিকলি হবে, এরকম কিছু না। তাহলে আমাদের যে গভর্নমেন্ট, আমাদের যে দেশ আছে, তার দেশের নেচারটা আমরা বুঝতে পারলাম, কি একটা সভরেন। আমরা দেশ হিসাবে যদি আত্মপ্রকাশ করতে হয়, তাহলে ফ্রি ফ্রম অল এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেই ক্ষেত্রে আমাদের কি, আমরা সর্বভৌমিক দোষ, আমরা সোশ্যালিস্ট প্যাটার্ন, আমরা সেকুলার, আমরা ডেমোক্রেটিক, আমরা রিপাবলিক। এই জিনিসটা আমাদের কি, আমাদের যে কনস্টিটিউশন এম্পাওয়ার করছে আমার ইন্ডিয়াকে, তার কি, আমার ইন্ডিয়ার একটা নেচার, আমরা কি টাইপের দেশ হব। তারপরে যদি আমরা দেখি আমাদের কি আছে নেক্সট, আমাদের জাস্টিস। আমরা জাস্টিস পাবো, ন্যায় পাবো, কিসের জন্য পাবো, সোশ্যাল পাবো, পলিটিক্যাল পাবো, ইকোনমিক পাবো। তাহলে আমাদের ক্ষেত্রে কি, আমরা আমাদের, আমরা যদি প্রথমে পলিটিক্যাল টার্মটা বুঝি, তাহলে দেখবে আমরা আমাদের ক্ষেত্রে আমরা জাস্টিস, ন্যায় কিছু পাচ্ছি, পলিটিক্যাল সেক্ষেত্রে আমরা দেখি যদি, আমরা কিন্তু দেখো এখানে আমরা যে কোনো মানুষ চাইলেই সে কি করতে পারে, ভোটে দাঁড়াতে পারে, সে ভোট দিতে পারে। তাহলে আমাদের গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে কি দিচ্ছি, জাস্টিস দিচ্ছি, কি, সে পলিটিক্যাল। পলিটিক্যাল জাস্টিসটা কি, আমাদের পলিটিক্যাল জাস্টিস মানে একজন ব্যক্তি কিন্তু এরকম নয় যে সে কি বা কোন সেজন্য কি সে তাকে ভোটে দাঁড়াতে পারবে না বা কিছু, তা না। তাহলে আমাদের ইন্ডিয়াতে কি করে, যে কোনো ব্যক্তি সে কি করতে পারে, সে ভোটে দাঁড়াতে পারে, সে কি করতে পারে, যে কোনো ভাবে কি করতে পারে, তার ভোটাধিকার প্রয়োগ আমরা করতে পারি। তাহলে আমাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রথম যে টার্মটা যে আমরা বুঝলাম যে পলিটিক্যাল, সেটা কি, আমাদের পলিটিক্যাল ক্ষেত্রে আমরা একটাই দেখলাম, যে আমরা আমরা নিজেদের দেশ চালানোর জন্য বা দেশকে চালানোর জন্য আমরা ডাইরেক্ট আমরা অংশগ্রহণ করতে পারি। আইদার আমি নিজে রিপ্রেজেন্টেটিভ হব, আমি ভোটে দাঁড়াবো, বা আমি কি করব, আমি কাউকে ভোট দেবো। এরকম কেউ বলতে পারবো না যে আমি এই, তাই আমি ভোট দিতে পারবো না, আমি এই, তার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এম্পাওয়ারমেন্টের জন্য কিছু সার্টেন রিল্যাক্সেশন আছে, যেগুলো আমরা দেখবো, যে হ্যাঁ, কিছু সিট হয় আমাদের রিজার্ভেশন হয়, কিছু হয়, সেটা কি, একটা কজ আছে, রিজন আছে, যে আমার এই ক্যাটেগরিকে বা এই সেক্টরকে বা এই সেকশনকে আমাদের কি এম্পাওয়ার করার জন্য, আমরা বা এগিয়ে নেওয়ার জন্য আমরা কি করি, আমরা আমরা কি করি, আমরা আমরা কি করি, এই জিনিসগুলো দেখি। আরেকটা জিনিস আমাদের আমাদের কি আছে, জাস্টিস, আর একটা কি, ইকোনমিক জাস্টিস। এই ইকোনমিক জাস্টিসটা যদি একটু একটু মানে প্যাচালো, যদি আমাদের এই টার্মটা সম্ভব না, মানে প্র্যাকটিক্যাল ইকোনমিক জাস্টিস মানে যে আমরা সব ক্ষেত্রে ইকুয়াল পে পাবো, আমরা ইকুয়াল ইকোনমিক অর্থনৈতিক সমতা আমরা পাবো, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এরকম সম্ভব আমাদের কাছে না। যদিও আমাদের পলিটিক্যাল জাস্টিসটা 100% আমাদের ইন্ডিয়াতে এস্টাবলিশ করেছে, সোশ্যালিস্ট প্যাটার্নটা, আমরা সোশ্যাল জাস্টিসটা আমরা মোটামুটি আমরা অলমোস্ট, কিন্তু সেক্ষেত্রে ইকোনমিক দিক থেকে দেখলে একটু ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, এই কারণে যে এখন যদি আমরা চাই যে সাপোজ আমাদের একটা দেশে কোনো
বিলিনিয়ার আছে, তার প্রচুর ধন দৌলত, তাহলে আমরা যদি মনে করি যে তার সাথে আমরা ইকুয়ালি আমরা তার যে ধন দৌলত ডিস্ট্রিবিউট করে আমরা পেয়ে নেবো, সেটা কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব নয়। কেন? কারণ এই ক্ষেত্রে এই এই যে এই ব্যাপারটা আর এক সঙ্গে জড়িত, আমরা এখানে দেখবো কি আমরা আমরা আমাদের মধ্যে এই যে লিবার্টি পার্ট আছে, এইটাকে যদি আমরা দেখতে যাই, যদি আমরা এটাকে ইমপ্লাই করতে যাই যে না আমরা ইকোনমিক জাস্টিস আমরা পাবো, মানে আমাদের দেশে কেউ অসমান থাকবে না, অর্থনৈতিক ভাবে সবাই আমরা সমান থাকবো, এটা কিন্তু হতে পারে না। এই ক্ষেত্রে কেন হতে পারে না? কারণ এটা যদি আমরা ওইভাবে দেখি যে আহ অটোক্রেটিভ টাইপের, যে আমরা যা আছে সবার ধন দৌলত আমরা নিজের মধ্যে ডিস্ট্রিবিউট করবো, এটা হতে পারে না। কেন হতে পারে না? সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিসকে আমরা অমান্য করবো, সেটা হচ্ছে লিবার্টি। আমার মধ্যে পোটেনশিয়ালস আছে, আমি বিজনেস করে আমার মধ্যে ক্ষমতা আছে, আমি সায়েন্টিস্ট হতে পারি। তাহলে সেক্ষেত্রে আমি যে করেছি, আমি আমি যদি 10,000 কোটি টাকার মালিক হয়ে ব্যবসা করে করেছি, সেক্ষেত্রে আমার কি নিজস্ব নিজস্ব কি আছে, নিজস্ব ক্ষমতার বলে আমি জিনিসটাকে করেছি। তো সুতরাং আমাদের কি, যেহেতু আমার লিবার্টি আছে, আমার স্বাধীনতা আছে, আমার নিজের মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটাকে এক্সেল করার জন্য এবং বড় করার জন্য আমার যে ক্ষমতা আছে সেটাকে আমি বাড়িয়ে নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আমার কিন্তু এই জিনিসটাকে কন্ট্রাডিক্ট করছে। তো সুতরাং আমরা ইকোনমিক জাস্টিসটা আমরা ওইভাবে আহ করতে পারি না। কিন্তু সেক্ষেত্রে ইকোনমিক জাস্টিসের ক্ষেত্রে একটা আছে যে আমরা প্রত্যেকটা পোটেনশিয়ালস কে আমরা এম্পাওয়ার করব, যে তার যে এক্সেল করার জন্য যেটা যা আছে সেই ফেসিলিটিস আমরা ইন্ডিয়াতে প্রোভাইড করে থাকি। আমাদের আরেকটা কি, আমাদের কি লিবার্টি, আমাদের স্বাধীনতা, স্বাধীন চিন্তা ভাবনা আমাদের কিসে আছে? আমরা স্বাধীন কিসের জন্য? আমরা থট, এক্সপ্রেশন, বিলিফ এন্ড ফেথ এন্ড ওরশিপ। আমরা আমাদের স্বাধীনতা, আমাদের চিন্তা ভাবনা থাকবে, আমাদের কি এক্সপ্রেশন, বিলিভ, আমরা যে কোনো জিনিসকে আমরা বিলিভ করতে পারি। আমি কি বিলিভ করছি বা করছি সেটার ক্ষেত্রে আমার কোনো নেই। আমার ফেথ বা ওরশিপ, আমি কোনো ধর্মের প্রতি, পার্টিকুলার ধর্ম প্রতি বা কোনো একটা আইডিওলজির প্রতি বা একটা কোনো কিছুর উপর ফেথ আমি রাখতে পারি। আমি কোনো কিছু ওরশিপ করতে পারি, সেটা আমার ফেথের উপর বা আমার কিছু। তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিবার্টি দিচ্ছি কাকে? আমার থটকে, এক্সপ্রেশনকে, বিলিভকে, ফেথকে, ওরশিপকে। আর সবচেয়ে আমরা এই এই যে জিনিসগুলো আমি যে বললাম যে আমরা এটা কি পড়ছি, আমরা এটা কি পড়লাম, নেচার, এটা আমাদের অবজেক্টিভ। আমাদের যে ইন্ডিয়া বা দেশ আছে, সে দেশের আমরা কোন দিকে এগোবো, কি রকম, তাহলে আমরা এই যে জিনিসগুলো আমরা পড়ছি বা এই টার্মগুলো আছে, টার্মগুলো দেখবো আমরা যখন আমরা কি করব, আমরা আমরা পাঠে ঢুকে আর্টিকেলস গুলো পড়বো, তখন দেখবো আমরা যে এইগুলোকে আমরা খুব সুন্দরভাবে কিভাবে আর্টিকেলস আমরা দিয়েছি। তারপর আমরা কি ইকুয়ালিটি, ইকুয়ালিটি কি আমাদের সাম্যতা। আমরা কিসের ইকুয়ালিটি? আমাদের সাম্যতা থাকবে কিসের? স্ট্যাটাসে থাকবে, আমাদের অপরচুনিটি থাকবে। এরকম নয় যে আমরা সবাই একটা জিনিসের জন্য অপরচুনিটি, আমরা যদি আজকে বলি আমাদের গভর্নমেন্ট জবের জন্য, সেই ক্ষেত্রে আমার কোনো এরকম ক্রাইটেরিয়া নেই যে না ও বুঝতে পারবে না বা ও পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু আমরা যখন দেখবো আর্টিকেলস গুলো পড়বো, তখন দেখবো সেখানে কিছু সার্টেন কন্ডিশনও দেওয়া আছে। একটু কন্ডিশন দেওয়া আছে, কি রকম? দেখা যাচ্ছে যে একটা সেকশনস কে তারা এত পিছিয়ে আছে, তাদেরকে ইকুয়াল জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? তাদেরকে এক্সট্রা কিছু প্রিভিলেজ দিতে হবে। সে সে প্রিভিলেজ বা আমরা কিছু দিব, কিন্তু কিন্তু এরকম নয় যে আমারে কেউ বলতে পারবে না যে আমরা আমরা অপরচুনিটি আমরা পাইনি। আমরা যদি একটা গভর্নমেন্ট জব হোক বা যা কিছু হোক ক্ষেত্রে, আমাদের যে গভর্নমেন্ট বা যে কিছু জিনিস আমরা আছে, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের একটা ইকুয়ালিটি থাকবে, কিসের? স্ট্যাটাসে থাকবে এবং অপরচুনিটির মধ্যে আমাদের থাকবে। এন্ড টু প্রমোট এমং দেম অল, এবং আমরা কি করব, এই যে ইকুয়ালিটি, লিবার্টি আর জাস্টিস আছে, সেটা কি করব, আমাদের প্রত্যেকের মধ্যে আমরা প্রমোট করব। আমরা যেন প্রত্যেকে এনশিওর করব যে আমরা এই জিনিসগুলো যেন আমরা প্রত্যেকের মধ্যে পাই। আর এটা কি ফ্রেটার্নিটি, ফ্রেটার্নিটি টার্মটা আমরা যদি শুধু এক বাক্যে বলি, আমাদের ভ্রাতৃত্ববোধ। তাহলে আমাদের দেশের মধ্যে যদি ইকুয়ালিটি আর লিবার্টি থাকে, তাহলে অটোমেটিক এই জিনিসটা অটোমেটিকই চলে আসবে। এই জিনিসটা কিন্তু এর জিনিসের পরিপূরক। আমাদের মধ্যে যে লিবার্টি আর ইকুয়ালিটি এই জিনিস দুটো থাকে, তো ফ্রেটার্নিটি আমাদের অটোমেটিক চলে আসবে। ফ্রেটার্নিটি আমরা কি ব্রাদারহুড বলি বা আমরা ভ্রাতৃত্ববোধ বলি। তাহলে আমরা ফ্রেটার্নিটি কি করব? অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ ইন্ডিভিজুয়াল। আমরা কি করব? নিজের যেমন আমার একটা আত্মসম্মান আছে, আমরা কি করব? অন্যের আত্মসম্মানকে আমরা কি করব? আমরা হরণ করতে পারি না। তাই এই সব জিনিসগুলোকে কিন্তু করার জন্য আমাদের কিন্তু কনস্টিটিউশনসে একটা খুব সুন্দর একটা চ্যাপ্টার আছে, যে সব চ্যাপ্টারটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি বলি আমরা, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। সেই ফান্ডামেন্টাল রাইটে কিন্তু এই জিনিসগুলো সব সিকিউর করা আছে। ঠিক আছে? যে আমরা চাইলেই
আমরা একটা ইন্ডিভিজুয়ালসকে আমরা কি করতে পারি না, আমরা একটা ইন্ডিভিজুয়ালসকে আমরা শোষণ বা এক্সপ্লয়েট করতে পারি না। আমরা বিভিন্ন জায়গায় এগুলো দেখবো। আমরা যদি ইকুয়ালিটি দেখি, ইকুয়ালিটি আমাদের দেখবো আর্টিকেল নাম্বার 14, ঠিক আছে, এইসব 14, 15 এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এই যে ইকুয়ালিটি অফ স্ট্যাটাসের ইকুয়ালিটির ক্ষেত্রে এখানে যদি বলি আমরা, তাহলে এখানেও একটা আমরা কি পাবো, আনটাচেবিলিটির একটা ব্যাপার আসতে পারে, আমাদের 17 নম্বর আর্টিকেলসে আছে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এই যে আমাদের টার্ম গুলো আছে, এই টার্ম গুলো কিন্তু মোটামুটি আমাদের কনস্টিটিউশনের কোনো চ্যাপ্টারকে আমাদের এম্পাওয়ার করেছে, যেগুলো আমরা ডিটেইলে দেখব। আর কি আমরা কি করব, ফ্রেটার্নিটি অ্যাসুরিং কি ডিগনিটি অফ ইন্ডিভিজুয়ালস এন্ড দ্য ইউনিটি এন্ড ইন্টিগ্রিটি অফ নেশনস। মোটামুটি আমরা যদি এই জিনিসগুলো আমাদের দেশ আমাদেরকে এনশিওর করতে পারে, তাহলে আমাদের দেশের মধ্যে একতা আর অখণ্ডতা, আমরা যে অখণ্ড ভারত বলি, সেটা অটোমেটিক আমাদের দেশে চলে আসবে। তাহলে এই জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটির আউটকামটা হচ্ছে ইউনিটি আর ইন্টিগ্রিটি। আমরা যদি এগুলোকে এনশিওর করতে পারি, জাস্টিস যদি দিতে পারি, সোশ্যাল জাস্টিস দিতে পারি, ইকোনমিক জাস্টিস দিতে পারি, আর পলিটিক্যাল জাস্টিস আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমরা কি, আমরা প্রথম সবকিছুতেই আমরা যা পেয়ে যাব। আমরা যেখানে একটা জিনিস জাস্টিস, আর একটা জিনিস আমরা কি বললাম, সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে কি, যে আমরা কোনো মানুষকে আমরা এক্সট্রা প্রিভিলেজ আমরা দেব না, কাউকে কি ডিসক্রিমিনেট করব না, কাউকে পৃথকীকরণ করব না। যে আমরা আমরা চারটে দেখবো আমাদের 14 নম্বর আর্টিকেলে যখন বলবো যে আমরা স্টেট আমরা ডিসক্রিমিনেট করব না, কিসের, অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, কাস্ট, প্লেস অফ বার্থ, আমরা এরকম আমরা কাউকে করব না। সাপোজ দেখা যাচ্ছে যে আমরা এরকম বলতে পারি না যে একটা অপরচুনিটি একটা আসলো, সাপোজ ধরো আজকে আমাদের পিএসসি থেকে 100টা ভ্যাকান্সির জন্য একটা পরীক্ষা বেরোলো, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলতে পারি না যে এই ক্যাটেগরির লোক যারা আছে তারা এই পরীক্ষাতে বসতে পাবে না, বা যারা বড় লোক আছে তারা বসতে পাবে, বা যারা এই কাস্টের আছে, বা যে এই রেসের আছে, বা এই জায়গায় যারা জন্মগ্রহণ করেছে, বা প্লেস অফ বার্থ আছে, এরা বুঝতে পারবো না, এরকম আমরা করতে পারি না। তাহলে আমাদের জাস্টিসটা কি, যা সোশ্যাল জাস্টিসটা কি, আমরা ডিসক্রিমিনেট করবো না, কিসের উপর, রেস, কাস্ট, প্লেস অফ বার্থ, এর উপর আমরা কোনো মানুষকে আমরা কাউকে ডিসক্রিমিনেট বা আমরা করতে পারি না। তাহলে বোঝা গেল সিম্পল, এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা আর্টিকেলসের ফান্ডামেন্টাল রাইটস এগুলো দেখবো খুব সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছে যে আমরা এটা করতে পারি না। কি করতে পারি না, আমরা সোশ্যাল জাস্টিস আমরা তখনই প্রোভাইড করব, এই এখান থেকে এগুলো থেকে ফান্ডামেন্টাল রাইটস এসে আমরা সোশ্যাল জাস্টিস দেব, ঠিক আছে, সোশ্যাল জাস্টিস দেব। তাহলে আমরা জাস্টিসটা কিভাবে দিচ্ছি, আমরা আর্টিকেলস 14 দিচ্ছি, কি দিচ্ছি, যে আমরা ইন্ডিয়ান স্টেট কি করতে পারে না, আমার 4-5টা ক্যাটেগরির উপর আমরা এই 4-5টা ক্যাটেগরির উপরই আমাদের হয়ে যাবে যে আমরা কাউকে ডিসক্রিমিনেট করতে পারবো না। তাহলে আমাদের এই গেল যে আমাদের এই আরেকটা যে নেক্সট আমরা যেটা দেখলাম, তাহলে একটা গেল 1, 2, 3, 4টে আমাদের পার্ট আছে, কিসে আছে, এই কনস্টিটিউশন। একটা কি, যে আমাদের সোর্স কি, যেটা আমরা পেলাম, আরেকটা কি পেলাম আমরা, নেচারটা কি পেলাম, যে আমাদের ইন্ডিয়াটা কি টাইপের দেশ। এগুলো কিন্তু খুব আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে, যে সোশ্যালিস্ট প্যাটার্নটা কি, সেকুলার কি, তা আমরা কি দেখলাম, এগুলো ধরো ঘুরিয়ে ফিরে আসবে, কিন্তু আমাদের এরকম কোশ্চেন আসতে পারে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে সেকুলার টার্মটা কিভাবে বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এরকম আমাদের সেকুলার পার্ট কি, যে আমরা কোনো স্টেট একটা কোনো পার্টিকুলার রিলিজিয়ানকে কোনো প্রমোট করে না, ঠিক আছে। তার মানে কিন্তু আমাদের ক্ষেত্রে একটু পজিটিভ সেন্সে আমরা যে প্রমোট করি না, মানে এই নয় যে আমরা মানা করছি না, আমাদের স্টেট বা আমাদের কনস্টিটিউশন মানা করছে না যে না কোনো আমাদের কোনো ধর্ম নেই, আমরা মানাচ্ছি, তা না। আমরা কি করি, পজিটিভ সেন্সে আমরা প্রত্যেকটা ধর্মকে কি করি, আমরা আমরা সম্মান করি, এবং প্রত্যেকটা ধর্মের প্রমোট করা তাদের একটা আছে, প্রত্যেকটা টার্ম, এই যে আমরা লাস্টে এখানে পড়ছি, টু প্রমোট এবং দেম অল, ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে কি, আনটিল সার্টেন রেস্ট্রিকশন কিছু কিছু আছে, যেগুলো আমরা দেখবো। আমরা যে বলছি যে ইকুয়াল স্ট্যাটাস অপরচুনিটি সবাই পাবে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো কোনো আর্টিকেলসে দেখা যাচ্ছে যে একটা সেকশনকে এম্পাওয়ার করার জন্য আমরা দেখবো কিছু কিছু আমরা এক্সট্রা করেছি, তার পেছনে আমাদের কারণ আছে। তাহলে আমাদের গেল কি, এটা যে সোর্সটা কি, আমাদের নেচার কি, আমাদের অবজেক্টিভটা কি, আমাদের আমাদের ইন্ডিয়ান অবজেক্টিভ এটা জাস্টিস, আমাদের লিবার্টি, আমাদের অবজেক্টিভ কি, জাস্টিস, কিসের, সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। পলিটিক্যাল জাস্টিস ইন্ডিয়াতে খুব সুন্দরভাবে ইমপ্লিমেন্ট, ইকোনমিকের ক্ষেত্রে একটু, কারণ ইকোনমিক জাস্টিসটা করাটা পসিবল ইন্ডিয়াতে নয়,
কারণ এরকম নয়, কারণ এই নয়, এই কারণে আমি যেটা বললাম যে ইকোনমিক জাস্টিস কি একটা মানুষ নিজের ক্ষমতার বলে বেশি ইনকাম করলো বা বেশি প্রসপারাস করলো, কি একটা বড় সায়েন্টিস্ট হয়ে গেল বা বড় কিছু ইনভেন্ট করলো বা কিছু করলো, তো সেক্ষেত্রে এরকম না যে তার ক্ষেত্রে যে ইকোনমিক অ্যাডভান্টেজ গুলো যে পাবে সেগুলো যে আমাদের সবার মধ্যে ডিস্ট্রিবিউটেড, যেটা হতে পারে না, কারণ সে যেটা করেছে সে তার তার ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালস বা ক্যালিবার যে আছে তার দ্বারা করেছে। সুতরাং সেক্ষেত্রে যদি আমরা করি, আমরা যদি লিবার্টিকে না দিই, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা আগে এগিয়ে যাব না। তো সেক্ষেত্রে আমাদের ইকোনমিক্স একটু, কিন্তু আমাদের সোশ্যালের ক্ষেত্রে আমরা অলমোস্ট ভালোই আছি, যে আমরা সোশ্যালিস্ট ইকুয়ালিটি বা জাস্টিসটা আমরা আমরা ভালোভাবে সিকিউর করেছি। আর এটা কি লাস্ট ইন আওয়ার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দিস 26th day of November, মানে 26th day of November 1949 do hereby adopt, enact and give টু আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন। কি আমরা বলছি যে 26শে নভেম্বর 1949 সালে আমরা কি করছি, এই এই সংবিধানটাকে কি করছি, অ্যাডপ্ট করলাম, আমাদের প্রতি ইনঅ্যাক্ট করলাম, এবং কাকে দিচ্ছি, আমরাই আমাদেরকে অর্পণ করলাম, আমরা গোটা ভারতবর্ষকে বা ভারতের কাকে অর্পণ করলাম, টু গিভ দেম আওয়ারসেলফ দিস কনস্টিটিউশন, কাকে, উই দ্য পিপল অফ ইন্ডিয়াকে আমরা কি করলাম, দিলাম। এটা আমাদের কি, তার জন্য এটাকে বলা হয় হার্ট অফ কনস্টিটিউশন। কারণ আমরা যদি যত পড়বো, দেখো এই টার্মগুলোই আসবে, মানে এই টার্মগুলো যেটা বোঝাচ্ছে বা বোঝায়, সেই টার্মগুলো আমাদের এই কনস্টিটিউশনস এর মধ্যে যে পার্ট গুলো বা আর্টিকেলস গুলো আছে সেগুলো আমরা পাবো। সেই কি গুলো পাবো, যে আইদার আমরা যেহেতু এই নেচারসে আছি, সেই ডেমোক্রেসি জিনিসটা যেমন একটা খুব ইম্প্যাক্টফুল, সোশ্যালিস্ট জিনিসটা আমরা দেখবো অনেক ডিপিএসপি থেকে শুরু করে, আমরা যে সোশ্যালিস্ট নেচারের দেশ, সেটা আমরা কি দেখবো, যখন ডেট প্রিন্সিপাল স্টেট পলিসি আমরা পড়বো, সেখানে দেখবো অনেক আর্টিকেলস আছে যেগুলোকে আমরা সোশ্যালিস্ট প্যাটার্নকে আমরা এম্পাওয়ার করি। আমরা এই যে সেকুলার পার্টটা আমরা এটাও দেখবো, আমরা ফেটার্নিটি, ইকুয়ালিটি, এই জিনিসগুলো আমরা ফান্ডামেন্টাল ডিউটিজে দেখবো, ডিপিএসপি দেখবো আমরা। আর জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল লিবার্টি, এগুলো আমরা দেখবো, ফান্ডামেন্টাল রাইটস, বা এগুলোতে কিভাবে সুন্দরভাবে আমরা এটাকে এম্পাওয়ার করেছি। তো আমাদের কনস্টিটিউশনস এর হার্ট অফ কনস্টিটিউশন আমাদেরকে বলা হয় আমাদের প্রিয়াম্বেলকে। মোটামুটি এটা গেল আমাদের প্রিয়াম্বেলস। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমরা টেক্সট অফ দ্য প্রিয়াম্বলস, এখানে আমরা কি দেখেছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেন রিজার্ভ টু কনস্টিটিউট সোশ্যালিস্ট, আমরা এটা কি, আমরা জাস্টিস কি পেয়েছি, আমরা জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল লিবার্টি কিসের, আমাদের স্বাধীনতা কিসের, থট, এক্সপ্রেশনস, বিলিফ, ফেথ ও শিফ, ইকুয়ালিটি অফ কি, স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি। আচ্ছা, আর ফ্রেটার্নিটি। আমাদের এবার গেল, আমরা এই জিনিসটা আমি জাস্ট আগে একটু পড়ে নিয়েছি, sovereign India is neither dependency on dominion of any other nations and independent state, এটা যেটা আমি একটু আগে বুঝিয়ে দিলাম। আর এটা কি আমাদের সোশ্যালিস্ট অ্যাডেড বাই ই, যার ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। সেকুলার আমরা কি বলছি, দ্য স্টেট ডাজ নট ফেভার এনি স্পেসিফিক রিলিজিয়ন্স, তাহলে আমাদের সেকুলার ইন দ্য সেন্স এখানে বলছি আমাদের দেশ কোনো একটা স্পেসিফিক রিলিজিয়নকে কি করে, ফেভার করে না, ঠিক আছে। আমাদের কোনো স্পেসিফিক ধর্ম নাই, আমাদের সব ধর্মকে আমরা কি করি, প্রমোট করি, ফেভার করি, এই করি, আনটিল যদি সে অন্য তার ফেথ বা বিলিফ যদি অন্য কোনো ধর্মের ক্ষেত্রে কোনো সমস্যা না তৈরি করে। ডেমোক্রেটিক বেসড অন দ্য ডক্টরিন অফ পপুলার সভারেন্টি, দ্যাট ইজ পসেশন অফ সুপ্রিম পাওয়ার অফ বাই দ্য পিপলস। আমরা এটা দেখলাম, একটা কথা আছে, বাই দ্য পিপল, পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আমাদের এটা কি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটা আমাকে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন। আচ্ছা, তারপরে কি আমাদের দেখবো, আজকে আমি এটা দিয়ে দেবো, ডেমোক্রেসি টু টাইপস, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। আমরা ক্ষেত্রে ডাইরেক্টের ক্ষেত্রে পিপল এক্সারসাইজ সুপ্রিম পাওয়ার ডাইরেক্টলি
ডাইরেক্টের ক্ষেত্রে কি আমি আমার যে ডিসিশনটা আছে কোন একটা মুদ্রায় বা কিছু, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ডাইরেক্ট আমাদের সিদ্ধান্ত আমরা কি করি জানাই। কিন্তু আমাদের ইনডাইরেক্টের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ আমরা কি করছি, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে কি ইলেক্ট করছি এন্ড এক্সারসাইজ দ্য সুপ্রিম পাওয়ার, সে তার পাওয়ারকে আমাদের অন বিহাফ অফ আওয়ার আমরা সুপ্রিম করছে। আর এটাকে আমরা একটু আবার দেখে নিচ্ছি, রিপাবলিক হেড অফ দ্য স্টেট ইলেক্টেড ইনডিরেক্টলি অর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর দ্য ফিক্সড পিরিয়ড। তাহলে আমাদের যে আমাদের স্টেটের হেড আছে সে কি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি রিপাবলিক কথার অর্থ, কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের ক্ষেত্রে আমরা কি করছি, আমাদের ইনডাইরেক্টলি আমরা ফিক্সড পিরিয়ডের জন্য আমরা কি করছি, আমাদের পাবলিক হেড বানাচ্ছি। কিন্তু আমরা যদি আমরা আরেকটা টার্ম আছে সেক্ষেত্রে কি আমাদের মনার্চি হেড অফ দ্য স্টেট এনজয় দ্য হেরিডিটারি পজিশনস, মানে সে হেরিডিটারি মানে বংশগত ভাবে যে আমি আছি, মানে আমার ছেলে আবার সেই পজিশনটাকে নিবে। এটা আমরা কোন ক্ষেত্রে দেখি, আমরা ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে আমরা দেখি। আচ্ছা, জাস্টিস আমরা কি দেখছি, জাস্টিস সোশ্যালিস্ট ইকোনমিক এন্ড পলিটিক্যাল জাস্টিস থ্রু দ্য ভ্যারিয়াস প্রভিশনস। এই যে আমি একটু আগে বললাম যে এই প্রভিশনস গুলো কি দিচ্ছি, সোশ্যালিস্টের ক্ষেত্রে আমরা দেখবো সোশ্যাল জাস্টিস আমরা কিসে দিচ্ছি, আর্টিকেল 14, 15, 16 এর ক্ষেত্রে আমরা দেখছি। পলিটিক্যাল জাস্টিস আমরা কত দেখবো, আমরা পলিটিক্যাল জাস্টিস দেখবো আর্টিকেল 325, 326, এগুলো খুব সুন্দরভাবে বলা আছে, আমরা এগুলো পরে পড়ে নেবো, আমরা জাস্ট একটা জিস্ট পড়ছি। তাহলে আমরা এই যে জিনিসগুলো আমরা কোথা থ্রু ভ্যারিয়াস প্রভিশনস, একটা কি ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি। এই ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস আমি আগেই বললাম আমাদের ডিপিএসপি এর মধ্যে অনেক আর্টিকেলস আছে যেগুলো সোশ্যালিস্ট প্যাটার্নকে আমরা এম্পাওয়ার করি। ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রেও আমরা আছে সোশ্যালিস্ট প্যাটার্নকে, আমাদের পলিটিক্যাল ইকোনমিক প্যাটার্ন সব আমরা ইকোনমিকটা ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে নেই, কিন্তু বাদ বাকি আমরা যত দেখবো আমরা এই 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 টার্মগুলো আমরা আর্টিকেলস এর মধ্যে ভালোভাবে পেয়ে যাবো। আরটা কিসের মধ্যে পাবো, আমরা পাবো লিবার্টি। লিবার্টি মিন্স দ্য অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশনস অফ অন অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়ালস, মানে আমরা আমার আমি যদি আজকে আমি এরকম আমি আমার পটেনশিয়ালস আছে, আমি আহ, ভালো পরীক্ষা পাশ করেছি, আমি একটা লোয়ার কমিউনিটি থেকে হতে পারি, সেই ক্ষেত্রে আমাকে এরকম নয় কেউ যে আমাকে বাধা দিবে যে না তুই এত মানে উন্নতি করছিস বা করছিস, সেক্ষেত্রে আমাদের কি আমরা এই লিবার্টিটা আমার থাকছে যে আমরা কি করছি এখানে, মিনস অ্যাবসেন্স অফ রেস্ট্রিকশনস অন অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়াল, কোন একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটিস প্রতি কি থাকবে, বাধা থাকবে না, অ্যাবসেন্স থাকছে, কিসের অ্যাবসেন্স থাকছে, বাধার অ্যাবসেন্স থাকছে, কিসের, অ্যাক্টিভিটিস অফ ইন্ডিভিজুয়াল। তাহলে একজন এই যে আমি একটু আগে বুঝাছিলাম ইকোনমিক জাস্টিসটা আমাদের ক্ষেত্রে কেন মানে ফুলি আমরা করতে পারছি না, কারণ আমার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যে আমরা আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এই পাওয়ার করছে, এম্পাওয়ার করছে যে আমার যদি পটেনশিয়াল থাকে তাহলে আমি কি করব, আমি ইনকাম করে আমি কি করছি বড়, আমি আমি আরো উঁচুতে যেতে পারি, এত বড় বড় জায়গায় যেতে পারি। সেক্ষেত্রে আমার আরেকটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের ইকোনমিক জাস্টিস আরেকটা দেখতে হয়, দেখবে যে আমাদের ইন্ডিয়াতে যে আমাদের ট্যাক্স সিস্টেম আছে বা আমরা আমরা ইনকাম ট্যাক্স দিই বাই দিই, দেখবে আমাদের যে এটার একটা ব্যাপার আছে যে আমরা কি করি, আমাদের যত ইনকাম বাড়ে আমাদের তত ট্যাক্সের পার্সেন্টেজে বাড়ে, মানে একটা লোক যদি 100 টাকা ইনকাম করে 1 টাকা ট্যাক্স দেয়, তাহলে 1% বা আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য বলছি, একটা ক্যাটাগরি, আমি আরেকটা ক্যাটাগরি ধরলাম যে একটা লোক 1000 টাকা ইনকাম করছে, তাহলে তো তুমি বলতে পারো এরকম যে নর্মালি কিরকম হয় যে আমরা যে 100 টাকায় যদি 1 টাকা ট্যাক্স হয় তাহলে 1000 টাকায় এটাকে আরো কম করে দেওয়া উচিত যে 0.5%, কিন্তু না, এক্ষেত্রে আমাদেরটা উল্টো, আমরা কি করি যে কেউ যদি 1000 ইনকাম করে তার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তার কাছে 10% ট্যাক্স নিচ্ছি। ওকে, তা আমরাও এটা একটা স্টাইল বলতে পারি, কিন্তু মেন আমাদের যে ইকোনমিক স্ট্যাটাস এভাবে ইকোনমিক ইকুয়ালিটি বা কি হতে পারে না এটা প্র্যাকটিক্যালি, কারণ আমরা যেহেতু প্রাইভেটাইজেশন এখন আমাদেরকে দেশকে উন্নতি করতে গেলে প্রাইভেটাইজেশন ব্যাপারটা আমাদেরকে প্রয়োজন। আরেকটা কি আছে আমাদের ইকুয়ালিটি, অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ টু এনি সেকশন অফ সোসাইটি এন্ড দ্য প্রভিশনস অ্যাডিকুয়েট অপরচুনিটি ফর অল উইদাউট এনি ডিসক্রিমিনেশন। এই কি ডিসক্রিমিনেশনস আছে এগুলো আমরা আর্টিকেলসে দেখে নেব। তাহলে অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, আমরা কি হতো যে আগে যখন আমরা কি করতাম, আমাদের কমিউনিটি ছিল জমিদার কমিউনিটি বা বিভিন্ন রকম কমিউনিটি ছিল যারা হচ্ছে কি এই এক্সট্রা প্রিভিলেজ পেত। এই এক্সট্রা প্রিভিলেজের ক্ষেত্রে আমরা একটা আর্টিকেলস আমরা পড়বো, দেখবো 18 নম্বর আর্টিকেলস আছে যে আমরা কি এরকম অনেক দেশ আছে যেমন কি উপাধি দেয়, তাকে একটা সাম্মানিক উপাধি দেয়, তার থেকে এক্সট্রা প্রিভিলেজ দেয়, সেটা কি যে
স্যার উপাধি দিল বা ই করলো, কিন্তু আমাদের ক্ষেত্রে কি, আমাদের ক্ষেত্রে অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, আমরা কিন্তু কাউকে স্পেশাল প্রিভিলেজ দিই না টু এনি সেকশনস অফ দ্য সোসাইটি। কোন সোসাইটির একটা কমিউনিটিকে, হ্যাঁ, যে এরা জমিদার হোক বা রাজাকার হোক বা যা কিছু, তাদেরকে আমরা কি করছি, এক্সট্রা সুনাম দিচ্ছি, করছি বা প্রিভিলেজ দিচ্ছি, এরকম কিন্তু আমাদের ক্ষেত্রে নাই। কেন নাই? কারণ আমরা কি করছি, অ্যাকচুয়াল ইকুয়ালিটি, সমতাকে আমরা কি, আমাদের কনস্টিটিউশন আমাদেরকে এম্পাওয়ার করছে। আমরা একটু আগেই আমরা কি করলাম, আমরা কনস্টিটিউশনের প্রিয়াম্বলে দেখলাম কি, যে ইকুয়ালিটি জিনিসটা কি। তাহলে আমাদের কি হচ্ছে, ইকুয়ালিটির অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ টু এনি সেকশন, আমাদের কোনো সেকশনকে আমরা কোনো প্রিভিলেজ দিচ্ছে না। এটা আমরা কোথায় পাবো? এটা পাবো আর্টিকেল নাম্বার 18-তে। ঠিক আছে, অন্যান্য দেশ দেখবো আমরা কি করে, তারা কোন একটা সেকশন, কোন একটা ইন্ডিভিজুয়ালকে কি করে, এক্সট্রা প্রিভিলেজ দেয়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে না। আর একটা কি দেখলাম আমি, যে এন্ড দ্য প্রভিশনস অফ এডুকেট অপরচুনিটি, এবং কি আমরা এডুকেট মানে পর্যাপ্ত পরিমাণ অপরচুনিটি দেবো কাকে, ফর অল, সবাইকে দেবো, কিসের বেসিসে, উইদাউট এনি ডিসক্রিমিনেশন, আমরা সবাই সমান, ইকুয়ালিটিটা মানে আমাদের যে অপরচুনিটি আসবে সে যে কোনো ক্ষেত্রে হোক, সে পলিটিক্যাল অপরচুনিটি হতে পারে, যে একটা জায়গায় কে ভোটে দাঁড়াবে, একটা জায়গায় এই পরীক্ষার জন্য কে বসবে, গভর্নমেন্টের যত ফেসিলিটি আছে, যা কিছু আছে, তারা আমরা কি করব, ইকুয়াল অপরচুনিটি দেবো। আমরা কাউকে ডিসক্রিমিনেট করতে পারবো না, পৃথকীকরণ করতে পারবো না, আলাদা করতে পারবো না। কিসের জন্য? কোন একটা বেসিক্স এর জন্য। কি বেসিক? যে তার রেস এই, তার রিলিজিয়ন এই, তার বার্থ এই, তার এই কি, এই জন্য আমরা কাউকে ডিসক্রিমিনেট করতে পারবো না। আমরা সবাইকে কি করব, এডুকেট, পর্যাপ্ত পরিমাণ আমরা অপরচুনিটি দিব। এই ক্ষেত্রে আবার কি দেখবো আমরা, এগুলো ক্ষেত্রে সুন্দরভাবে পজিটিভ সেন্সে আমরা কি করবো, কিছু কিছু কন্ডিশনস অ্যাড করেছি, যে ঠিক আছে ইকুয়াল অপরচুনিটি সবাইকে দেবো, কিন্তু কি আছে, দেখা যায় আমি যদি একটা পরীক্ষার ক্ষেত্রে দেখি যে 100 জন একটা সিট আছে, তাহলে আমরা যদি কি করি, সবই একদম মেরিট বেস করি, যদি কিছু জনকে এক্সট্রা প্রিভিলেজ বা এক্সট্রা অপরচুনিটি আমরা না দিই, তাহলে সেক্ষেত্রে সাপোজ ধরো আমাদের এখনো গভর্নমেন্টের ক্ষেত্রে আছে, কমিউনিটি হতে পারে, কোনো হতে পারে, কোনো একটা ট্রাইব হতে পারে, বা কোনো একটা কমিউনিটি হতে পারে, কি হতে পারে, যে তারা এখনো 50% মানুষ, তারা কি আছে, আনএডুকেটেড, এডুকেশনের বাইরে আছে। তাহলে আমার সেই সোসাইটিকে আমাকে এম্পাওয়ার করতে গেলে, সেই কমিউনিটিকে আমাকে এম্পাওয়ার করতে গেলে, তাদেরকে এক্সট্রা বেনিফিট দিতে হবে, প্রিভিলেজ দিতে হবে। তার জন্য আমরা কি করি, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখব যে কিছু আমরা এসসি এসটি আমরা এরকম কমিউনিটিকে ডিফাইন করেছি, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে কি হচ্ছে, আমরা এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছি। এটা কেন দিচ্ছি? আমরা পজিটিভ সেন্সে যদি দেখতে যাই, তাহলে আমরা কি করব, আমরা ইকুয়াল স্ট্যাটাসে যেতে চাইছি, তাই দিচ্ছি। ঠিক আছে, ইকুয়াল, আমরা কিন্তু এখানে পজিটিভ ভাবে যদি তোমরা ভাবো, তাহলে দেখবে যে আমরা অ্যাকচুয়ালি ইকুয়াল স্ট্যাটাসে দিতে চাইছি। কারণ ওরা যদি আরো পিছিয়ে যায়, আর যদি কি হচ্ছে, তাহলে একটা সেকশন কি, একটা সেকশন কি হচ্ছে, বেড়েই যাচ্ছে, সে তারা আরো উঁচুতে উঠছে, আর তারা কি পিছনে যাচ্ছে, কারণ তাদেরকে আমরা পর্যাপ্ত পরিমাণে রিসোর্স বা ফেসিলিটিস আমরা দিতে পারিনি বলে তারা দিন 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 পিছিয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের এই ইকুয়ালিটির ব্যাপারটা কিন্তু আরো বিস্তর গ্যাপ তৈরি হচ্ছে। তার জন্য আমরা কি করছি, কোনো একটা ক্রাইটেরিয়াকে ফিক্সড করে, যে ঠিক আছে যাদের একটা ইনকাম অনেক কম, তাদেরকে কি করব আমরা, যারা একদম ইনকাম কম, তাদেরকে আমরা কি করছি, যে কোন একটা ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ফেলে আমরা কি করছি, তাদেরকে আমরা এম্পাওয়ার করার জন্য কিছু ফেসিলিটিস আমরা দিচ্ছি। সেটা আমাদের কারণ কি, পজিটিভ ভাবে দেখতে গেলে আমরা অ্যাকচুয়ালি ইকুয়ালিটিকে প্রমোট করার জন্যই করছি। কারণ অ্যাকচুয়ালি তাদেরকে কিছু না দিলে বা কিছু ফেভার না দিলে, তারা হয়তো আরো দিনের দিন পিছিয়ে যাবে। তাহলে এই এখানে দেখো, এই জিনিসগুলো আমি পরের স্লাইডে আমার আছে, যে আমাদের কি এই আর্টিকেলস গুলোকে কোন জায়গায় আমরা ডিনোট করছি, আমরা সব দেখবো। এই কথাগুলো খুব সুন্দরভাবে বলছে, আর্টিকেল নাম্বার 14, 15, 16, 17, এগুলো আমরা যখন ভিতরে পড়বো তখন সুন্দরভাবে দেখবো, ওখানে ডিটেলসে বলা আছে যে এগুলো কি চাইছে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আর একটা কি, ফ্রেটার্নিটি, যেটা আমি অলরেডি পড়লাম। ফ্রেটার্নিটি মিনস সেন্স অফ ব্রাদারহুড, আমাদের ভ্রাতৃত্ববোধ আমাদের আমাদের দেশকে কি করবে, এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা যদি এই যে আগের টার্মগুলোকে যদি আমরা ফলো করি, সেই টার্মগুলো যদি আমরা প্রত্যেকটা আর্টিকেলসকে এম্পাওয়ার করি, যে ওই জিনিসটাকে প্রমোট করতে চাইছি আমরা, যে কনস্টিটিউশন দেখলাম না, একটা প্রমোট দেম
এবং দেম অল এই কথাটা দিলাম, তাহলে এই কথাটা যদি আমরা সব করি তাহলে অটোমেটিক এই সেন্সটা চলেই আসবে, কি ফ্রেটার্নিটি মিনস অফ সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাহলে আমারটা আরটা কি বললাম যে একটু আগে এগুলো বলে দিয়েছি। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড প্রিএম্বলে আমরা অ্যাড করি, তিনটে ওয়ার্ড, কি আমরা সেকুলার, সোশ্যালিস্ট আর ফ্রেটার্নিটি। তাহলে আমাদের প্রিএম্বলের আমাদের যে স্টেটের নেচার ছিল সেই নেচারটা প্রথমে কি ছিল, এস ডি আর, ঠিক আছে, সভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। পরে কি হলো, এস 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 ডি আর, সেটা হচ্ছে সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তাহলে এইভাবে মনে রাখবো 3S ডি আর। ওকে, তাহলে প্রথম কথা অটোমেটিক আসবে যে আমাকে আগে তো অন্যান্য দেশের থেকে ফ্রি ফ্রম অল এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অন্যান্য দেশের প্রভাব থেকে তো আমাকে মুক্ত হতে হবে, তবেই তো আমি দেশ হব। তারপরে কি হবে, আমরা সামাজিক ভাবে আমরা কি ইকুয়াল হব, সোশ্যালিস্ট, তারপরে আমরা সামাজিক ভাবে ইকুয়াল হব, তারপরে আমরা কি করছি, রিলিজিয়ানের ক্ষেত্রে আমরা সেকুলারিজম মানছি, সেকুলার, তারপরে কি ডেমোক্রেটিক, তারপর রিপাবলিক। তাহলে এই কথাগুলো মানা যাবে। এটা কিন্তু প্রথম কনস্টিটিউশন ছিল এটা আমাদের, এই 42nd অ্যামেন্ডমেন্ট 19 এই পর আমরা আরো এই দুটোকে অ্যাড করি। আমরা কি অ্যাড করি, একটা একটা সেকুলারকে অ্যাড করি, একটা হচ্ছে সোশ্যালিস্টকে আমরা অ্যাড করি। ওকে, আচ্ছা, আমাদের ইম্পর্টেন্ট কেসেস আমরা এগুলো পরে আমরা ভালো করে পড়বো। আচ্ছা, এটা আমরা, এটা আমি পরে মানে এখন এই সময় না বলে আমি পরে এই জিনিসটা দুটো বলবো যে প্রিয়াম্বল যেহেতু পড়ছি, আমাদের কিন্তু পরে একটা কেস বেরুবারি ইউনিয়ন কেস ছিল, বেরুবারি, এই জিনিসটা আমি ডিটেলসে বলবো, যেখানে একটা জাজমেন্ট হয়। এরকম আমরা একটা জিনিস দেখবো, কনস্টিটিউশনের দুই তিনটা জিনিস দেখবো। কনস্টিটিউশনটা আমরা মূল কনস্টিটিউশনটা ফিক্সড, মানে নাম্বার ফিক্সড 25টা হয়তো, সে আবার পরে অ্যামেন্ডমেন্ট হয়ে বাড়তে পারে। 25টা আমাদের পার্ট আছে, 12টা শিডিউল আছে, 468টা মতো আর্টিকেলস আছে, এখন 106টার মতো অ্যামেন্ডমেন্ট আছে। তো এগুলো যেমন ফিক্সড, হ্যাঁ, তাহলে আমাদের কনস্টিটিউশনটা হচ্ছে এটা দেখতে হবে। আর আরেকটা দেখতে হবে যে এই কনস্টিটিউশন নিয়ে বিভিন্ন কিছু কেস আসবে, হ্যাঁ, কিছু ওই তার প্রভিশনস নিয়ে কারোর সাথে কনফ্লিক্ট হয়েছে, বা কোনো কেউ বুঝতে পেরেছে যে আমার এটার জন্য বুঝতে পারছি যে কোনো একটা লেজিটিমেট দাবি আছে, এরকম দেখে আমরা বিভিন্ন টাইমে দেখবো কিছু কেস হবে। তো ওই কেসগুলোকে আমরা একটু বুঝে নিতে হবে। তো এর জন্য বলবো যে আমি এই এই এতটুকুই বলবো যে এই বেরুবারি যে ইউনিয়ন কেস ছিল 1960, এটা কি না আমি তোমাকে ডিটেলস পরে বলে দেবো। মানে ওই চ্যাপ্টারে যখন ঢুকবো, এটা ইউনিয়ন টেরিটরিতে ভালো বোঝা যাবে। সেখানে প্রিয়াম্বল সেই কেসে একটা রায় আসে, একটা সিদ্ধান্ত আসে যে আমাদের যেহেতু একটা জিনিস আমরা দেখবো যে আমাদের কনস্টিটিউশনের গার্জিয়ান কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্ট। সাপোজ মানে আমাদের কালকে আমরা পড়ছিলাম এর আগের দিন ক্লাসে যে কি আমরা জুডিশিয়াল রিভিউ বা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আমরা কিন্তু লেজিসলেচার কিন্তু একটা পার্ট, ঠিক আছে, কিন্তু সর্বশেষ আমাদের কিন্তু কনস্টিটিউশন সবচেয়ে পাওয়ারফুল জায়গা কিন্তু আমরা দেখি কনস্টিটিউশন, কারণ আমার সুপ্রিম কোর্ট, কারণ আমাদের কনস্টিটিউশনে যদি কনস্টিটিউশন পাওয়ারের দ্বারা লেজিসলেচার যদি কোনো একটা আইন বেরোয় বা আইন বানায়, সেই আইনটাকে যদি সুপ্রিম কোর্ট তার জুডিশিয়াল রিভিউ পাওয়ার দিয়ে, এটা আমরা দেখবো আর্টিকেল নাম্বার 13। তো জুডিশিয়াল রিভিউ পাওয়ার দিয়ে যদি মনে হয় যে সেই জিনিসটা বা সেই আইনটা যেটা তৈরি হয়েছে, সেই আইনটা কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার বা বেসিক যে ফিচার্স আছে আমাদের, সেই ফিচার্সকে লঙ্ঘন করছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এটাকে নাল ভায়োলেট করে দিতে পারে, মানে সেই আইনটাকে বাতিল করে দিতে পারে। তো এরকম জন্য একটা কেস হয়েছিল যেটার নাম হচ্ছে বেরুবারি ইউনিয়ন কেস 1960। সেখানে প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন। সেখানে রায় আসে যে আমাদের যে প্রিয়াম্বল আছে, প্রিয়াম্বল যে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে কনস্টিটিউশনের পার্ট নয়, এরকম একটা সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তটা আবার ওভাররুলড হয় কেশবানন্দ ভারতী কেস 1973, রিজেক্টেড আর্লিয়ার ওপিনিয়ন, মানে এই যে ওপিনিয়নটা সেটাকে কি করে রিজেক্ট করে, হেল্ড দ্যাট, এবং কি করে যে প্রিয়াম্বল ইজ অ্যান ইন্টিগ্রেটেড পার্ট অফ কনস্টিটিউশন। প্রিয়াম্বল হচ্ছে অবিচ্ছেদ্য একটা পার্ট, মানে ইটসেলফ প্রিয়াম্বলটা হচ্ছে কনস্টিটিউশন। তাহলে বেরুবারি একটা কেস হয়েছিল, যে কেসটাতে একটা সিদ্ধান্ত আসে যে না, কনস্টিটিউশন কিন্তু পার্ট, আমাদের কনস্টিটিউশন কিন্তু পার্ট নয় প্রিয়াম্বল, কিন্তু সেটা 1973 কেশবানন্দের ভারতী কেস, যেটা স্টিল নাও কনস্টিটিউশন পড়তে গেলে কিন্তু তোমরা দেখবে এইটাই আমাদেরকে কিন্তু মানে এই কেসটা আমাদেরকে বারবার পড়তে হবে,
বারবার। এই কেসটা খুবই একটা ইম্পর্টেন্ট কেস, যেটা আমাদেরকে একটা সবচেয়ে বড় একটা সেন্স দেয়। কি সেন্স? এই কেসটাতে একটা বলে যে কনস্টিটিউশন বা পার্লামেন্ট বা লেজিসলেচার আমাদের কি করতে পারে, সব করতে পারে, কিন্তু কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবে না। কিন্তু বেসিক স্ট্রাকচার সেই রায় যে বলে দিয়েছিল যে এটাই বেসিক স্ট্রাকচার, সেরকম নয়। সেই রায় এরকম এসেছিল যে আমরা যেহেতু দেশটা এখনো ম্যাচুরিটির দিকে যাচ্ছি, ম্যাচিওর হচ্ছি, তো আমাদের যত যত আমরা ম্যাচিওর হব, যত যত এগোবো, আমরা যত মুভ করবো, তত আমাদের এই বেসিক স্ট্রাকচারের সেন্সটা বা মিনিংটা আমাদের ম্যাচিওর হবে। সো তার কোনো এরকম ডাইরেকশন দেয়নি যে এই কটাই বেসিক। হ্যাঁ, জাস্ট একটা টার্ম ইউজ করে যে বেসিক কনস্টিটিউশনের চিন্তা ভাবনাকে আমরা বদলাতে পারবো না, অ্যামেন্ড করতে পারবো না। সেইটা কি? কেশবনন্দ ভারতী কেস 1973। এটা হচ্ছে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা কেস, যেটা আমাদেরকে একদিন খুব ভালোভাবে বুঝে নিতে হবে। আরটা কি আছে? এলআইসি অফ কেস আছে, এগেন সুপ্রিম কোর্ট হেড দ্যাট প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এখানে এই কেসের মধ্যে আমাদের আজকে কি দেখলাম, যে এই কেসের মধ্যে এই এই সুপ্রিম কোর্টে এরকম বিভিন্ন এরকম কেস আসবে কনস্টিটিউশন রিলেটেড, যেগুলো কনস্টিটিউশন নিয়ে হবে, সেগুলো আমরা পরে দেখে নেব। আমাদের আমাদের কি এনে ফাঁকি ভাল্লা কি বলে, আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, হরোস্কোপ আর আওয়ার সোভরেন ডেমোক্রেটিক রিপাবলিক, কে মুন্সি। এই এটা খুব থাকে, হরোস্কোপ অফ আওয়ার সোভরেন ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে, এটা কে বলে? কে মুন্সি বলে। কিসের জন্য আমাদের এটা? প্রিয়াম্বেল, যেহেতু আমরা প্রিয়াম্বল। ঠাকুরদাস ভার্গব কি বলে? সোল অফ কনস্টিটিউশন। ঠাকুরদাস কি বলে আমাদের? ঠাকুরদাস ভার্গব আমাদের এটা এই কোশ্চেনটা আসে। সোল অফ কনস্টিটিউশন কে আমাদের কি বলি? প্রিয়াম্বল কে। আর কি হচ্ছে? আর্নেস্ট বার্কার কি বলে? কি নোট টু দ্য কনস্টিটিউশন। এগুলো আমাদেরকে একটু মনে নিয়ে, এগুলো আমাদেরকে কিন্তু একটু মনে নিতে হবে। কি দু তিনটা এই টার্ম, এটা কি? কে মুন্সি কি বলে? হরোস্কোপ পাওয়ার ঠাকুরদাস ভার্গব, সোল অফ